হিসেব করে ক্লাস করবো, যে কারণে আজকে পরীক্ষাটা হবে না। বাট নেক্সট ক্লাসগুলো থেকে ইনশাল্লাহ আমরা ট্রাই করবো পরীক্ষা নেওয়ার। আর আমার ক্লাসের ধারাবাহিকতার মধ্যে লাস্ট ক্লাসটা না হওয়ার কারণে একটু মানে এলোমেলো লাগছে। বাট যদি রেগুলার ক্লাস হয় তাহলে এই সমস্যাটাকে আমরা ওভারকাম করতে পারবো। ওকে, তো হলো যে আমরা প্রাইমারি পার্সপেক্টিভ থেকে যখন ইংলিশ পড়তে আসছি, তখন কোন কোন ডিপার্টমেন্টের পড়াশোনাগুলো আমার জন্য সবচেয়ে বেশি দরকার, এটার উপরে আমি কিন্তু একটা কোর্স প্ল্যান করে দিছি। এবং এই যে আমি আজকে কি ক্লাস নিব তার হচ্ছে 10টা ক্লাসের আমি একটা লেকচার প্ল্যান করে দিছি। তো আমার আজকের ক্লাসের প্ল্যানের মধ্যে বলা ছিল আমি আপনাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেখাবো। আপনাদের কাছে যদি লেকচার শিটটা থাকে তাহলে আপনারা দেখবেন যে ওটা হচ্ছে 4 নম্বর ক্লাসে ছিল। নাম্বার 1 হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্সন শেখাইছিলাম বা আমরা শিখবো বলে ডিসিশন নিয়েছিলাম। নাম্বার 2 হলো প্রোনাউন শিখছিলাম। নাম্বার 3 হলো প্রেপোজিশন। এন্ড নাম্বার 4 যেরকম করে আমরা আমাদের শিডিউলটা সাজিয়েছি, নাম্বার 4 আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা রাইট ফর্ম অফ ভার্বের একটা পার্ট। আর এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা রাইট ফর্ম অফ ভার্বের কোন একটা কোয়েশ্চেনকে সলভ করতে হলে আমরা যখন রুলস গুলাকে অ্যাপ্লাই করব তখন আমাদের একটু টেন্স জানা দরকার। কারণ রাইট ফর্ম ভার্বের 1 নম্বর রুলসের মধ্যে বলা থাকে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, আবার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে নাকি ভার্বের সাথে এমপ্লয়ি যোগ করতে হয়। আমি রুলস করতে হলে আমার টেন্স লাগছে। তো টেন্সটাকে একটু টাচ করব। টেন্স একেবারে প্রাইমারি বাচ্চার মতো করে অফকোর্স নট, বাট টেন্সের কোন জিনিসটুকু আপনাকে জানতেই হবে সেটা আপনার সামনে তুলে ধরবো। তো সাউন্ড ঠিক আছে? ক্লাস শিডিউল বলে দিছিলেন স্যার? হ্যাঁ, 100% আমি ক্লাস শিডিউল দিছি। কারোর কাছে না থাকলে আজকে গ্রুপে আবারও শেয়ার করে দিব, একটু দেখে নিবেন। স্যার আমাদের দিয়ে দিবেন গ্রুপে। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসের শুরুতেই শিডিউল দিয়ে সেই অনুযায়ী ক্লাস করাচ্ছি। তো কারোর কাছে না থাকলে আজকে দেখে দিবেন, আমরা গ্রুপে দিয়ে দিব। ওকে, তো আমরা আজকের ক্লাসে আসি। তার আগে আমি একটু জানতে চাই, সাউন্ড ঠিক আছে? বোর্ড দেখা যাচ্ছে? জি স্যার। স্যার সবাই মিউট করলে আরো ভালো মতো শোনা যাবে ও দেখা যাবে। আচ্ছা, অপারেটর মিউট করা লাগবে যাতে সাউন্ড নয়েজ বেশি না হয়। ওকে ওকে, আমি বোর্ডে কি লিখছি যদি একটু টেন্স। ইয়া, থ্যাংক ইউ। তো তাহলে আমার আলোচনার বিষয়ের নাম হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা রাইট ফর্ম অফ ভার্বের একটা পার্ট। এরপরে রাইট ফর্ম ভার্বের উপরে আমরা ক্লাস করব। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে টেন্সের কি সম্পর্ক এটা আমি আপনাকে জানাতে চাই। আর টেন্সের গুরুত্ব, ইংলিশের ক্ষেত্রে টেন্স এত বেশি গুরুত্বপূর্ণ যে যেটা সম্পর্কে সবাইরে ন্যূনতম একটু জ্ঞান থাকা দরকার। এটা আমাকে খুব বেশি বাড়িয়ে বলার অপেক্ষাই রাখে না। এই জন্য যে আমি যখন ইংরেজিতে কোনো একটা সেন্টেন্স লিখবো, আমার সেন্টেন্সটার মধ্যে অন্য কোনো জায়গায় ভুল হলেও আমি মাপ পাবো, কিন্তু ভার্বের জায়গায় টেন্সের জায়গায় যদি ভুল হয় আমি কোনো মাপ পাবো না। তার মানে আমি বলতে চাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ। এখন আমি ধরেন ইংরেজিতে লিখতেছি যে ডোনাল্ড ট্রাম্প ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এক্ষেত্রে আমি যদি ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প বানান লিখতে ভুল করি, আমি যদি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা লিখতে ভুল করি, আর এরকম করে যদি আমি 10টা সেন্টেন্স লিখি, তারপরেও আমি কিছু মার্কস পাবো বলে আশা রাখতে পারি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ, এখানে আমি যদি ভুল করে ডোনাল্ড ট্রাম্প ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ লিখি, তাহলে টোটাল সেন্টেন্সটাতে আমি কোনো মার্কস পাওয়ার আশা রাখতে পারি না। তার কারণ কি, তিনি এখন রানিং প্রেসিডেন্ট, আর আমি যদি ওয়াজ লিখে দিই তাহলে উনি সাবেক প্রেসিডেন্ট আমি বলবো, কিন্তু এটা তো ভুল কথা বলছি। ঠিক সেরকম কোনো একটা সেন্টেন্সের মধ্যে আমি যদি ভার্ব ভুল করি তাহলে টোটাল সেন্টেন্সটাই ভুল। আর আমার সেন্টেন্সটা যদি ডেট হয় সেটার কোনো দাম থাকে না। আর এরকম সেন্টেন্সকে 1000টা লিখলেও সেখান থেকে কোনো মার্কস পাওয়ার আশা রাখে না। তো আমি আসলে বলতে চাচ্ছি যে এই পৃথিবীতে ইংরেজি অসংখ্য বাক্য আছে এবং প্রত্যেকটা বাক্য ডিরেক্টলি অর ইনডিরেক্টলি টেন্সকে ফলো করে। ডিরেক্টলি বলতে অ্যাক্টিভ প্যাসিভ বলে একটা কথা আছে। তো অ্যাক্টিভ ভয়েস টোটালি টেন্সকে ফলো করে, অন্য সবাই টেন্সকে ফলো করে। আর প্যাসিভ ভয়েস যখন আমরা করি তখন প্যাসিভ ভয়েসের একটা স্পেশালিটি থাকে কি, প্রিন্সিপাল ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল হয়, সে কোন টেন্স হয় হোক। এই জন্য আমি ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি বলতেছি। খুব সহজ করে হচ্ছে
আমি নিচে লিখছি আমার এটা ঠিক হলো নাকি ভুল হলো, এটা টেন্স আমাকে বলে দিবে। টেন্সের স্ট্রাকচারাল ক্যাটাগরিজ আমার যদি ভালো জানা থাকে, এটা সম্পর্কে যদি আমার ভালো ধারণা থাকে, তাহলে আমি একটা বাক্য দেখেই বলে দিতে পারবো যে এটা ওয়েদার রাইট আর রং। আমি লেখার পরে আমি আমাকে মেক শিওর করতে পারবো যে আমি ঠিক লিখলাম নাকি ভুল লিখলাম। আরেকটা কথা, আমরা যখন আমাদের পরীক্ষা সহ অন্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের কথাগুলো কি হয়, এমসিকিউ এর সাথে সাথে রিটেনও হয়। এই যে রিটেন, কোনো অবজেকশন? আচ্ছা, আমি কিন্তু রুলস রেগুলেশন শেখাচ্ছি না, আমি জাস্ট 2 মিনিট কথা বলবো, তো এটা শুনতে হবে। এখানে কথা বললে ডিস্টার্ব ফিল হবে। ওকে, নাও মুভ অন। আমি টেন্সের ইম্পর্টেন্স বোঝাইতে গিয়ে এটা বলতেছিলাম, তখন আমার লেখাটা সঠিক না ভুল এটা আমাকে টেন্স বলে দিবে, টেন্স আমাকে সাপোর্ট করবে। তো রিটেন ইংলিশের ক্ষেত্রে আপনি যদি টেন্সের স্ট্রাকচারাল ক্যাটাগরিজ গুলো অনেক ভালো করে জানেন, তাহলে কি হবে, আপনি আপনি যা ভাবছেন তা আপনি লিখতে পারবেন। কারণ এই পৃথিবীতে ফার্স্ট করতে পারবেন যদি আপনার মাত্র 12টা টেন্সের স্ট্রাকচারাল ক্যাটাগরিজটা অনেক ভালো জানা থাকে। আর রিটেন ইংলিশ আমরা অনেক সময় এটা ভাবি যে আমি তো অনেক ইংলিশ ভোকাবুলারি জানি না, আমি তো ইংলিশে অনেক দক্ষ না, তাহলে আমি কিভাবে লিখতে পারবো? তা আমি যখন লিখবো তখন আমি আমার মনের ভাব প্রকাশ করবো। চোখের সামনে একটা দৈত্য এসে আবির্ভূত, তো এই আবির্ভূত হওয়ার ইংলিশ আপনি জানেন না, তখন আপনি আসলো কাম লিখবেন। আপনার সামনে প্রেজেন্ট হলো, আপনি প্রেজেন্ট লিখবেন। মানে অনেক সহজ শব্দ, এক্সকিউজ মি, অনেক সহজ শব্দ অ্যাপ্লাই করে এটা লেখা যায় যদি আপনার স্ট্রাকচারাল ক্যাটাগরি অনেক ভালো জানা থাকে। তার মানে কি, আমি যা ভাবছি তা আমি লিখতে পারবো, আমি যা ভাবছি তা আমি বলতে পারবো যদি আমার টেন্সের স্ট্রাকচারাল ক্যাটাগরিজ গুলো অনেক ভালো জানা থাকে। তো আমরা যখন রাইট ফ্রম আ ভার্বের অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্সপেক্টিভ থেকে টেন্সের কথা বলতে চাচ্ছি, তখন টেন্সের ঠিক এতটুকু জিনিস আমি আপনাকে জানাতে চাই যে টেন্সের স্ট্রাকচার টোটাল 3টা টেন্স, প্রেজেন্ট প্লাস ফিউচার, এদের প্রত্যেকের ফ্যামিলিতে 4টা করে আছে, তাহলে টোটাল টেন্স 12টা হয়। আর এই 12টা টেন্সের স্ট্রাকচারাল ক্যাটাগরিজটা আপনাকে অনেক ভালো করে জানতে হবে। আর টেন্সের মার্কার বলে একটা কথা আছে, এই মার্কার গুলো আপনাকে শিখতে হবে। হোয়াট ইউ মিন বাই মার্কার? হোয়াট আই মিন ফোকাসিং অন মার্কার, এইটা আমি পিডিএফ করে রাখছি, আমি গ্রুপে আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা একটু দেখে নেবেন। তো কথা হলো যে পৃথিবীতে অনেক অনেক বাক্য আছে, এর মধ্যে প্রত্যেকটা বাক্যই 12টা টেন্সের কোনো না কোনো একটা টেন্সকে ফলো করবে। তো সাপোজ ধরলাম বাক্যের সংখ্যা অনেক বেশি কিন্তু টেন্স তো ফিক্স ওই 12টাই, তাহলে এই 12টার মধ্যে কোন বাক্যটা কোন টেন্সকে ফলো করবে তার জন্য ইংরেজিতে কতগুলো মার্কার আছে। যেমন ছোটবেলায় আমরা যখন গ্রামার শিখতাম, টেসি টেস্ট 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 এরকম থাকলে নাকি কন্টিনিউয়াস টেন্স হয়। তো আমি যখন ইংলিশ কোনো একটা পরীক্ষা ফেস করব, আমার ইংরেজি পরীক্ষার কোয়েশ্চেনে তো আর বাংলা কথা থাকবে। তো ইংরেজিতেও এমন কতগুলো শব্দ আছে যেই শব্দগুলো আমাকে বলবে কোন বাক্যটা কোন টেন্সে হবে। যেমন আমি যদি বলি টুডে, প্রেজেন্ট টেন্স, আমি যদি টুমরো বলি এটা ফিউচার টেন্স, আর আপনি যদি ইয়েস্টারডে বলেন তাহলে এটা পাস্ট টেন্স। ঠিক সেরকম প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা কতগুলো মার্কার আছে। তাহলে দেখেন, টেন্স সম্পর্কে কিছু বলতে এসে রাইট ফর্ম অফ ভার্বের প্রয়োজনে আমি আপনাকে দুটো জিনিস শিখতে বলবো। একটা হলো টেন্সের মার্কার। টেন্সের মার্কার বলতে আমি বোঝাচ্ছি যে কোন বাক্যটা কোন টেন্সকে ফলো করবে। যেমন ধরেন এখানে লেখা আছে যে আই, এই আবু সাইদ কে, উনি কি মিউট করতে পারে না? দেখা যাচ্ছে? স্যার সম্পূর্ণ তো দেখা যাচ্ছে না লেখা। আবু সাহিদ, আমি কেউ একজন ডিস্টার্ব করছে, মিউট করে দেয়। আমি একটা সেন্টেন্স লিখছি, আই ডু ইট টুমরো। একটু খেয়াল করবেন বোর্ডে দেখা যাচ্ছে কিনা টোটাল সেন্টেন্সটা। আই ডু ইট টুমরো, এই যে ডু এটা একটা ভার্ব। এখন এই ভার্বটা টেন্সের স্ট্রাকচারকে যদি ফলো করে তাহলে ইংরেজিতে 12টা টেন্স আছে। এখন এটা কাকে ফলো করবে? তার মানে আমি আপনাকে বুঝাতে চাই, দেখেন আই ডু, এখানে আই হলো সাবজেক্ট, ডু হলো ভার্ব, সাবজেক্টের পরে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, এটা একটা টেন্সকে ফলো করছে, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি বলি আই ডিড,
এটা একটা টেন্সকে ফলো করবে, সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আমি যদি এটা আই অ্যাম ডুইং বলি, এটা আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ফলো করবে। তো এই জায়গায় টুমোরো নামে একটা শব্দ আছে, দেখেন আমি সেন্টেন্সটাতে বলতে চাচ্ছি যে আই ডু ইট টুমোরো। যখনই কোনো বাক্যের মধ্যে টুমোরো থাকবে তখন এই বাক্যটা ফিউচার ইনডিফিনিট টেন্সকে ফলো করবে। আমি আমার টেন্স মার্কার ভাই একটু দেখাবা। আর এটা একটা পিডিএফ, এগুলা যে কোনো ধরনের গ্রামার গুলো দেওয়া থাকে, তো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখানে বলা হচ্ছে যে টেন্স মার্কার, আর এটার ব্যাখ্যায় আমি বলছি ইংরেজিতে কিছু শব্দ আছে যা দেখে বোঝা যায় ওই বাক্যের ভার্ব কোন টেন্সে হবে, ওই সমস্ত শব্দকে টেন্স মার্কার বলে। তো ঠিক এই মুহূর্তে আমি যে সেন্টেন্সটা লিখছি সেই সেন্টেন্সটা এই টেন্সটাকে ফলো করে, সেটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের মার্কারে আমি বলতেছি টুমরো, কামিং, ইনসুইং, নেক্সট প্লাস কোনো টাইম, দ্যাট মিনস নেক্সট ডে, নেক্সট ইয়ার, নেক্সট নাইট, নেক্সট মান্থ, এরকম নেক্সট এর পরে কোনো একটা টাইম থাকবে। টু নাইট, ইন দিস ডেজ, ইয়ার্স টু কাম। এই যে এই শব্দগুলা যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে ওই বাক্যটা ফিউচার ইনডিফিনিট টেন্সকে ফলো করবে। ঠিক সেরকম বিফোর আফটার যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স, হোয়াইল, দেন, এট দ্যাট টাইম, এট দ্যাট মোমেন্ট, এগুলো থাকলে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরকম কোন বাক্যের মধ্যে যদি ওয়ান্স আপন এ টাইম, ইয়েস্টারডে, অ্যাগো লং, সিন্স, অ্যাজ সুন অ্যাজ, লাস্ট প্লাস কোনো টাইম, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট ক্লাস, এরকম করে থাকলে ওটা পাস্ট ইনডিফিনিট টেন্সকে ফলো করবে। তাহলে আমি আগে বললাম, আপনার সুবিধার্থে আরেকবার রিপিট করছি, টেন্স এর অধ্যায়ের দুটা পার্ট আমাকে ভালো করে শিখতেই হবে আমি যদি রাইট ফর্ম অফ ভার্বের এই কোয়েশ্চেনটাকে ভালোভাবে সলভ করতে চাই। রাইট ফর্ম অফ ভার্বে ভালো পারফর্ম করতে হলে টেন্সের একটা জ্ঞান আপনার থাকতেই হবে, এই জন্য যে প্রত্যেকটা ভার্ব কোনো না কোনো টেন্সকে ফলো করে হয়। এক্ষেত্রে একটা বাক্য কোন টেন্সটাকে ফলো করবে সেটা শেখার জন্য আমি আপনাকে টেন্স মার্কার সম্পর্কে শেখাতে চাই। তো টেন্স মার্কারের এই যে শীটটা, এটা পিডিএফ আমি এখন গ্রুপে শেয়ার করে দিব, আপনাকে দেখে নিতে হবে। তো টেন্স মার্কার জানতে হবে আর টেন্সের স্ট্রাকচার জানতে হবে। টেন্সের স্ট্রাকচার ভালো করে শেখানোর জন্য এখানে আমি একটা শর্টকাট দিছি, আমি এখন এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাকে বোঝাবো। তো এই দুটো জিনিস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা একটু দেখে নেবেন। এবার আসেন বোর্ডে আসেন। একটু অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য আমরা দুঃখিত। ওকে, আমি একটা সেন্টেন্স লিখছি, আই ডু ইট টুমরো। তো যখন আমি ডু ভার্বটাকে রাইট ফর্ম দিতে যাব, দেখেন তখন ডুটা ডাস হতে পারে, ডিড হতে পারে, ডান হতে পারে, ইজ ডুইং হতে পারে, অ্যাম ডুইং হতে পারে, হ্যাভ ডান হতে পারে, হ্যাভ বিন ডুইং হতে পারে, মানে বিভিন্ন রকম ভাবে আনসারটা হতে পারে। তার মানে আমি বলতে চাচ্ছি যে 12টা টেন্সের যে কোনো একটা স্ট্রাকচারকে ফলো করতে পারে। বাট এমন কতগুলো সাইন আছে, চিহ্ন আছে যারা আমাকে মেক শিওর করবে যে এখানে এইটাই হবে। যেমন টুমরো আছে, এই বাক্যটা ফিউচার ইনডিফিনিট টেন্সকে ফলো করবে। ফিউচার ইনডিফিনিট টেন্স বলতে কি বোঝায়? সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল সাহায্যকারী ভার্ব থাকে আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো এই যে এখানে মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে ডু, তাহলে আমাকে শ্যাল অথবা উইল লিখতে হবে। তো গ্রামারিয়ানরা বলে যে আই আর উই এই দুইটার সাথে শ্যাল লিখতে হয় আর বাকিগুলোর ক্ষেত্রে উইল লিখতে হয়। আবার যারা আপডেট মডার্ন গ্রামারিয়ান ওরা বলে যে আই আর উই এই দুইটার ক্ষেত্রে শ্যালকে রেখে কি লাভ হবে, সব জায়গায় উইল বললে কোনো সমস্যা নেই। যেমন আমরা এরকম করে বলি, কাউকে যদি বলি যে আমি তোমাকে দেখে নিব, তখন বলে আই উইল সি ইউ। আপনি যদি কাউকে বলেন আমি তোমাকে উচিত শিক্ষা দেবো, এটা কিন্তু আই উইল পানিশ ইউ। আই উইল ডু ইট, আমি এটা করবো। আই উইল গো দেয়ার, আমি সেখানে যাবো। তারপরে এগুলোকে বলে আমেরিকান ইংলিশ, মডার্ন ইংলিশ, সব ক্ষেত্রে উইল লেখা যায়। তো দেখেন এখানে যদি আপনার আই ডু আপনি কারেক্ট ফর্ম লিখতে চান দুটার, তাহলে আপনাকে লিখতে হবে আই উইল ডু। এখন দেখেন এখানে টুমরো আছে, তো আমি যখন রিটেন ইংলিশে লিখবো তখন আমি আই উইল ডু লিখতে পারি, আই শ্যাল ডু লিখতে পারি। এখন ধরেন পরীক্ষার সময় 4টা অপশন দেওয়া আছে, তো এখন শ্যাল আছে উইল আছে, দুইটাই আছে। এখন তখন আপনি উইল এর কাছে যাবেন না শ্যালের কাছে যাবেন? তখন আসলে শ্যাল দাগানো উচিত। কারণ কেন আপনি শ্যাল দাগাবেন? কারণ গ্রামারের ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমরা স্টাডি করি তাহলে আই এর পরে শ্যাল হয়, এটা ফিক্স। আর আই এর পরে শ্যাল, উই এর পরে শ্যাল হয়, বাকি সব ক্ষেত্রে উইল হয়। তাহলে আপনি সেখানে শ্যাল দিবেন যুক্তিসঙ্গত ভাবে। আর এরকম বিষয় সাধারণত আসে না যেটা আপনাকে কনফিউজ করে। যেমন বিভিন্ন গ্রামারিয়ান বলে যে আই এর পরে উইলও লিখা যায়। তো আই এসে এখন সাহায্যকারী হিসেবে অপশনে শ্যালও থাকবে, উইলও থাকবে, এরকম কোয়েশ্চেন আসছে না। হয় শ্যাল থাকবে অথবা উইল থাকবে। তাহলে আপনার যদি একটা থাকে তাহলে আমরা নিশ্চিন্তে আই এর পরে শ্যালও দিতে পারবো, উইলও দিতে পারবো, যেটা থাকবে ওটা দিব। কিন্তু কখনো যদি আপনি দেখেন দুইটাই আছে, তখন মোস্ট কারেক্ট কোনটা? শ্যাল হলো মোস্ট কারেক্ট। তো
তো কেন আমি এখানে উইল ডু লিখবো অথবা শ্যাল ডু লিখবো? এই জন্য যে এখানে টুমোরো আছে। তো এখন ধরেন এই টুমোরোর জায়গায় যদি আমি লিখি যে বাই 30 মিনিট, দেখেন আই ডু ইট বাই 30 মিনিট, মানে আমি এটা 30 মিনিটের মধ্যে করব। তো ভবিষ্যতে কোনো একটা কাজ কেউ করবে এই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, বাই প্লাস টাইম যদি থাকে, কেউ যদি বলে যে আমি আগামী 2 বছরের মধ্যে বিয়ে করব, আমি আগামী 2 বছরের মধ্যে একটা বাইক কিনবো, অথবা ব্লা ব্লা ব্লা, অন্য কিছু। তো এখন কথা হলো এই বাক্যটা তাহলে ফিউচার পারফেক্ট টেন্স কে ফলো করবে। কেন এটা ফিউচার পারফেক্ট টেন্স কে ফলো করবে? দিস ইজ দ্য রুলস অফ টেন্স মার্কার। ইংরেজিতে এমন কিছু শব্দ আছে যা আমাকে বলবে যে এই সাইনটা থাকলে এই টেন্স হবে। তো বাই প্লাস টাইম যদি থাকে তাহলে ওই সেন্টেন্স ফিউচার পারফেক্ট টেন্স কে ফলো করে। এখন এখানে ডু আছে, তো আমি যদি ফিউচার পারফেক্ট টেন্স কে ফলো করি তাহলে এখানে তখন হবে উইল হ্যাভ ডান। এই দেখেন উইল হ্যাভ ডান শুধুমাত্র আমি বাই প্লাস টাইমের কারণে লিখতেছি। তো এখন এই কোয়েশ্চেনটা যদি আমি একদম ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাকে দুটো বিষয় সম্পর্কে ধারণা রাখা লাগবে। নাম্বার ওয়ান, বাই প্লাস টাইম থাকলে ফিউচার পারফেক্ট টেন্সে হয়। নাম্বার টু, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ ফিউচার পারফেক্ট টেন্স? আপনি জানেন যে এটা করলে ওই টেন্স হয়। এখন ওই টেন্সের স্ট্রাকচার যদি আপনি ভালোভাবে না জানেন তাহলে আপনি আবারও কনফিউজ। তা আমি বললাম উইল হ্যাভ ডান কেন? কারণ ফিউচার পারফেক্ট টেন্সে উইল হ্যাভ হয় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা লাগে, এই জন্য এটা আমাকে জানতেই হবে। এখন দেখেন আমি একটা সেন্টেন্স লিখলাম, আমি লিখলাম আই মিট হিম হোয়াইল আই কাম হিয়ার। আপনারা দেখতে পাচ্ছেন আই মিট হিম হোয়াইল আই কাম হিয়ার। তো এখানে এই যে হোয়াইল শব্দটা, এটাও একটা টেন্স মার্কার। আমার টেন্স মার্কারের নোটটাতে আপনি দেখলে বুঝতে পারবেন আমি এখানে ইন্ডিকেট করছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি কোনো সেন্টেন্সের মধ্যে হোয়াইল থাকে তাহলে তারপরে ক্লোজটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে লিখতে হয়। এই যে আই কাম হিয়ার, এখানে কাম একটা ভার্ব। এখন এই কামটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কে ফলো করবে। আমি কেমন করে বুঝলাম? এই যে হোয়াইল কে দেখে বুঝলাম। তাহলে দিস ইজ কল্ড টেন্স মার্কার। এন্ড দেন আমি যখন এটা জানলাম যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কে ফলো করবে, আই নিড টু নো দ্য স্ট্রাকচার অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্টের পর ওয়াস অথবা ওয়ার সাহায্যকারী ভার্ব থাকবে, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আই এরপরে ওয়াস হয়, কামের সাথে আইএনজি যোগ করলে কামিং হয়। তো এখানে আমি ওয়াজ কামিং লিখতেছি শুধুমাত্র হোয়াইল কে ফলো করে। তো আমি রাইট ফর্ম অফ ভার্ব একটা বিশাল বড় আলোচনা, তার একটা পার্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আজকে ডিসিশন নিচ্ছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে কথা বলবো। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভালো পারফর্ম করতে হলে আপনাকে টেন্স সম্পর্কে একটু ধারণা থাকা লাগবে। তো টেন্সের আলোচনা অনেক বড়, আমি এর মধ্যে দুটো পার্ট আপনাকে শেখাতে চাই। নাম্বার ওয়ান হলো ইংরেজিতে এমন কতগুলো চিহ্ন আছে যা দেখে আপনি বলতে পারবেন এই বাক্যটা কোন টেন্স। নাম্বার টু হলো 12টা টেন্সের স্ট্রাকচার। তো এই যে হোয়াইল থাকলে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এখানে কিন্তু আমার ব্যাখ্যা করার কিছু নাই, এটা সাইন, এটা পড়ে নিতে হবে। আর এগুলো আবার অনেকগুলো না, সবগুলোর এই দুই চারটা করে আছে। তো এটা আমি পিডিএফ করে গ্রুপে শেয়ার করে দিব, আপনারা পড়ে নেবেন। এখন 12টা টেন্সের স্ট্রাকচার এগুলো তো এখনকার দিনে মানুষ ক্লাস 5-এই শিখে থাকে, কেউ আবার তার আগেও শিখে। ওকে, আপনাকেও শিখতে হবে। কারণ কি? কারণ টেন্সের কোনো ক্লাস নাই। প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের গঠন সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এর যোগ করতে হয়। এই যে স্ট্রাকচারাল ক্যাটাগরিজটা, এটা আমার দাদার যুগে তেনারাও শিখছেন, আমার বাবার যুগে তিনিও শিখছেন, আমার যুগে আমিও শিখছি, আমার ছেলে মেয়ের যুগে তারাও শিখবে। তার মানে কি? এটা হচ্ছে যে ট্রেডিশনাল। তার মানে আমি এই কথাটা দ্বারা বুঝাইতে চাচ্ছি যে আপনি ক্লাস 6-এ পড়েন, 7-এ পড়েন, 5-এ পড়েন, না কোন ক্লাসে পড়েন, দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট আপনি যদি টেন্স শিখতে চান তাহলে এই জিনিসটা আপনাকে শিখতেই হবে। স্ট্রাকচারাল ক্যাটাগরিজ একবার যদি কষ্ট করে ভালো করে শিখে যান, আই মিন বুঝে যান, তাহলে সারা জীবন আপনাকে আর কষ্ট করা লাগবে না, বরং আপনি মানুষকে শেখাইতে পারবেন। আর যদি সুন্দর করে শেখাইতে পারেন তাহলে যে বুঝবে সারা জীবন আপনাকে সম্মান করবে। কারণ এটা যে অল টাইম কাজে লাগে, তো যেই জিনিসটা অলওয়েজ কাজে লাগে সেটা যদি আমি বুঝতে না পারি তাহলে এটা আমাকে অনেক প্যারা দেয়। আর একবার যদি বুঝে যাই তখন আমার তো ভালো লাগবে, বরং এই ভালো লাগাটা আমি আরো দর্শককে টাচ করতে পারবো। তো আপনিও যাতে মানুষকে টাচ করতে পারেন। আমি শিখছি, এখন আমি ট্রাই করবো আপনাকে সুন্দর করে শেখানোর। আপনি যদি ভালো করে শেখেন আপনিও ট্রাই করবেন আরেকজনকে ভালো করে শেখানোর। এই জন্য যে যেটা সারা জীবন কাজে লাগবে, যতদিন আপনি পড়াশোনার সাথে আছেন
আপনি কিছু একটা ভাবছেন এবং সেটা প্রকাশ করতে চাচ্ছেন, সেটা ফেসবুক স্ট্যাটাস হোক, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্রয়োজনে হোক, কারোর সাথে কন্ট্যাক্ট করার জন্য হোক, অথবা মেসেজ করার জন্য হোক, আপনি আপনার ভাবনা থেকে ইংরেজিতে কনভার্টেড করে কারোর সাথে শেয়ার করতে চাচ্ছেন, তখন আপনাকে টেন্স হেল্প করবে। তো যেই জিনিসটার বিগিনিং আছে বাট এন্ডিং নাই, যতদিন আপনি পড়াশোনার সাথে আছেন, যতদিন আপনি ইংরেজিতে কোনো কিছু এক্সপ্রেশন দিতে চাচ্ছেন, ইউ নিড টু নো দ্য স্ট্রাকচারাল ক্যাটাগরিজ অফ টেন্সেস। তো এটা তো আপনার ভালো করে জানাই দরকার। এটার কোনো টাইম নাই, এটার কোনো ডিউরেশন নাই। তো আপনাকে শিখতে হবে। তো 12টা টেন্সের স্ট্রাকচার মনে রাখার জন্য কেউ যদি আপনারা শিখে থাকেন, দ্যাটস ফাইন, বোর হয়ে যাবেন না। কারণ আপনার মতো অনেকেই থাকতেই পারে গ্রুপে আমাদের সাথে যারা শিখতে হয়তো মনে নাই অথবা শিখেই নাই। তো কেউ যদি শিখে থাকেন, দ্যাটস ফাইন। আর কেউ যদি শিখে না থাকেন তাহলে প্লিজ ফলো মি। আর কারো যদি কনফিউশন হয়, মানে শিখছেন বাট ভুলে গেছেন, তাহলে কি করবেন, আমার কথাগুলো একটু ভালো করে শুনবেন। আর মানুষ যে জিনিসটা সবসময় লাগে সেটা কি জানি বলে, চর্চা না করলে ভুলে যায়। তো এক্ষেত্রে আপনি শেখার পরে আপনিও যদি কাউকে শেখান তাহলে আপনার মনে থাকবে। তো আমি ট্রাই করবো আপনাকে ভালো করে শেখানোর, আপনি ট্রাই করবেন আরেকজন থেকে শেখানোর। তো সেটা স্ট্রাকচার অফ 12 টেন্স। দেখেন, আমি যেহেতু শেখাইতে আসছি, আমি ধরে নিচ্ছি আপনি শেখেননি বা আপনি ভুলে গেছেন। এখন আপনাকে আমি মনে করাই দিব। তো 12টা টেন্সের স্ট্রাকচার মনে রাখতে হলে প্রথমত টেন্স নামে একটা কথা আছে। এখন এই টেন্সের ফ্যামিলিতে 3টা মেম্বার আছে, সেগুলো হলো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। দেখেন, টেন্স হচ্ছে দাদু ভাই। এই দাদু ভাইয়ের 3টা ছেলে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। একদম বিগিনিং লেভেল, যে কিছুই জানে না, আমি তাকে শেখানোর চেষ্টা করছি এবং মনে রাখার জন্য আমি আমার সিস্টেমে একটা কৌশল শেখাচ্ছি। টেন্স হলো দাদু ভাই একজন বৃদ্ধ মানুষ, তার ফ্যামিলিতে 3টা সদস্য আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখন এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার হচ্ছে দাদু ভাইয়ের ছেলে। মানে কি, মানে আমার বাপ চাচারা আর কি। তো এখন এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার দাদু ভাই যখন বৃদ্ধ হয়ে গেছে, তখন এদেরকে বলে গেছে যে আমি যখন থাকবো না তখন তোদের নামের পেছনে আমার নামটা অ্যাড করে দিও, আমিও যাতে তোমাদের মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকতে পারি। এই জন্য প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, 3টা টেন্স হলো। এখন এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যখন বৃদ্ধ হয়ে গেল, তখন তাদের ফ্যামিলিতে আবার 4টা করে সন্তান আসছে। তো ওরা আবার যাওয়ার সময় বা ওরা বৃদ্ধ বয়সে এসে ওদের ছেলে মেয়েকে বলে গেছে যে তোদের নামের শুরুতে আমাদের নামগুলো রাখবা আর শেষে তোমাদের দাদু ভাইয়ের নামগুলো রাখবা। তো এই যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এদের ফ্যামিলিতে আবার 4টা করে সন্তান আছে। ওগুলো কি, একটা হলো ইনডিফিনিট, আরেকটা হলো কন্টিনিউয়াস, একটা হলো পারফেক্ট, আরেকটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। আপনারা জানেন, এই জন্য আমি একটু শর্টকাট লিখতেছি। দেখেন, প্রথমটা হলো ইনডিফিনিট, তারপরে কন্টিনিউয়াস, তারপরে পারফেক্ট, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস। অনেকে জানেন, প্লিজ বোর হয়ে যাবেন না, আমি 5 মিনিটের মধ্যে বক্তব্যটা শেষ করে ফেলবো। টেন্স, মূল কথা, এর ফ্যামিলিতে 3টা সদস্য আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স যে একেবারে কিছুই জানে না তাকে মনে রাখানোর জন্য আমি সহজ করে বলতেছি। দাদু ভাই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তার সন্তানদেরকে, মানে আমার আঙ্কেলদেরকে বলে গেছে যে তোমরা তোমাদের নামের পিছনে আমার নামটা ধরে রাখবা। তাহলে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স দাদু ভাইকে ধরে রাখছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখন এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের ফ্যামিলিতে আবার 4টা করে সন্তান আসছে। এরা কারা? এরা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমি যদি কোনো একটা ছোট্ট বাচ্চাকে টেন্স শেখাতে চাই, ওকে যদি বলি টেন্স 3 প্রকার, প্রত্যেকটা টেন্স আবার 4 প্রকার, এই 12 প্রকার টেন্সের নাম মুখস্থ করে আসবা। এখন এই বাচ্চারা যখন 12টা মুখস্থ করবে, অন্তত 24 মিনিট তাকে খাটতে হবে। আমি যদি এরকম কৌশল করে শেখাই যে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, 4টা শব্দ তুমি মুখস্থ করবা। তারপরে এদের সামনে প্রেজেন্ট, পেছনে টেন্স যোগ করে দিবা, প্রেজেন্টের 4টা হয়ে যাবে। তারপর পাস্ট, দেখেন আমি যদি বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে 4টা হয়ে গেল না? এখন যখন আমি পাস্টে যাব, আবার পাস্ট যোগ করে দিব, পাস্ট 4টা হবে, আবার ফিউচার যোগ করে দিব, ফিউচারের 4টা হবে। তাহলে আমি যদি একটা কৌশল শেখাই, আমার 2 মিনিটে কাজটা হয়ে যাবে। বাট আমি যদি 12টা নাম মুখস্থ করে আসতে বলি উইদাউট এনি স্ট্যাটিস্টিক, তাহলে কিন্তু তার জন্য কাজটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার 3টা, এদের প্রত্যেকের ফ্যামিলিতে 4টা করে ফ্যামিলি মেম্বার আছে। আই মিন আমার গল্প অনুসারে 4টা সন্তান আছে। টেন্স দাদু ভাই এর 3টা ছেলে, আর প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের ফ্যামিলিতে আবার 4টা করে ছেলে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো গল্পে কি বলা হয়েছিল? টেন্স দাদু ভাই বলে গেছে যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের পিছনে যাতে তার স্মৃতিটা থাকে, টেন্সটা। এখন এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আবার তাদের সন্তানগুলোকে কি বলে গেছে যে তাদের সামনে যাতে তাদের বাবার স্মৃতিটা থাকে। মনে করেন আমাকে আমার বাবা বলে গেছে
ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের জেনারেশনে আমরা ভাবতেছি, আমার বাবা বলে গেছে যে আমরা যখন থাকবো না তখন তোমাদের নামের সামনে আমার স্মৃতিটাকে রাখিও। তাহলে এখন ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে আমি 12টা টেন্স বানাবো, পৃথিবীর সব টেন্স। তাহলে এদের সামনে আমি প্রেজেন্ট পাস্ট ফিউচার যোগ করে দিলে 12টা টেন্স হয়ে যাবে। দেখেন আমি যদি বলি সামনে টেন্সের নাম দিলাম প্রেজেন্ট আর পিছনে টেন্স দিলাম, তাহলে পুরোটা মিলে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি খুব চেষ্টা করছি যাতে আপনাদের মধ্যে কেউ যদি না পারেন তাহলে সুন্দর করে শিখেন। তো কারো যদি মাথায় নিতে একটু কষ্ট হয়, আই মিন আমি খুব ফাস্ট ফাস্ট বলতেছি, আপনার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, কানে ঢুকতেছে না, তাহলে প্লিজ একটু সাড়া দিন, স্যার আমার বুঝতে কষ্ট হচ্ছে, অথবা প্লিজ রিপিট। না স্যার, কারণ আমি সমস্যা চাই নেই। সবাই শিখুক। আচ্ছা আমি অনেক চাচ্ছি ভালো যে আমরা বুঝে সবাই যাচ্ছে। সবাই শিখি। আচ্ছা, ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি ধরে নিচ্ছি যে একেবারে কিছুই পারে না তাকে আমি 12টা টেন্সের গঠন শেখাবো। তো প্রথমে আগে নামটাই ভালো করে শিখাই। এই পার্ট আপনারা মিউট করেন। ডিস্টার্ব করলে তো হবে না। কন্টিনিউয়াস CONTINUOUS। ওকে, তাহলে আমি প্রথমত 12টা টেন্সের নাম একেবারে সুন্দর করে শেখাতে যাচ্ছি যাতে কারো বলতে কষ্ট না হয়। কেউ যদি ভুলেও যায় নিজে থেকে বলতে পারবে। তার জন্য 4টা ওয়ার্ড আগে ভালো করে শিখতে হবে। একটা হলো ইনডিফিনিট, একটা পারফেক্ট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট কন্টিনিউয়াস। এটা প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনজনের ফ্যামিলিতেই আছে। এখন আমি 12টা টেন্সের নাম বলবো। তো এদের সাথে প্রেজেন্ট যোগ করে দিলে প্রেজেন্টের 4টা হবে, পাস্ট যোগ করে দিলে পাস্টের 4টা হবে, আর ফিউচার যোগ করে দিলে ফিউচারের 4টা হয়ে যাবে। একটা 12টা টেন্সের নাম হয়ে গেল। এবার আমি গঠন শিখবো, স্ট্রাকচার। এখন দেখেন স্ট্রাকচার যখন আমি শিখতেছি তখন নানা ভাবে জিনিসটা শেখা যায়। আপনি করে একটা একটা করে 12টা স্ট্রাকচার মনে রাখবেন, আপনার কষ্ট হবে, আপনি ভুলে যাবেন। বাট আপনি যদি কিছু কৌশল প্রয়োগ করে জিনিসটা শেখেন তাহলে আপনার না মনে রাখতে সুবিধা হবে। যেমন ধরেন আমি স্ট্রাকচার বলতেছি, প্রথমে নাম্বার 1 আমি যদি বলি টেন্স নাম্বার 1 এর মানে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমি প্রথমে 3টা ইনডিফিনিটই আপনাকে শেখাবো, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, আর হলো পাস্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিটে কি হয়, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তারপরে অবজেক্ট হয়। এখন এই যে দেখে যখনই আমি সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট এরকম করে বলবো তখন অনেক জঙ্গল বা খিচুড়ি খিচুড়ি লাগবে। বাট আমি রাইট ফর্ম ভার্বের প্রয়োজনে টেন্স নিয়ে কথা বলতেছি। আর প্রত্যেকটা টেন্সের গঠনের শুরুতে সাবজেক্ট থাকবে, শেষে অবজেক্ট থাকবে, আর মাঝখানে শুধু ভার্বটা আলাদা আলাদা হবে। দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম হয়। এখন আমি যদি শুধু ভার্বটাই শিখি তাহলে কিন্তু আমার টেন্সের স্ট্রাকচার এমনি মনে থাকবে, কারণ সব সময় ঘুরেই ফিরে একই গান হবে, জাস্ট শুধু ভার্বটা আলাদা হবে। আর রাইট ফর্ম অফ ভার্বের প্রয়োজনে আমার তো ভার্বটাই দরকার। টোটাল সেন্টেন্স কোয়েশনে দেওয়া থাকবে, জাস্ট আমাকে ভার্বটা নিয়েই কাজ করতে হবে। তো আমি আমার স্ট্রাকচার দিয়ে আপনাকে শুধু ভার্বটা মনে রাখার কৌশলটাই শিখাতে চাই। যেমন এই যে দেখেন টেন্স নাম্বার 1 এর মানে হলো প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, তারপরে অবজেক্ট হবে। দেখতে কষ্ট হচ্ছে, আমি স্পষ্ট করে বলি। টেন্স নাম্বার 1 এর মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন এই ভার্ব মানে V1। দেখেন ভার্ব 1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব 2 মানে ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রত্যেকটা ভার্বের 3টা ফর্ম আছে বলে আমরা সবাই জানি এবং জেনে এসেছি। তো আমি এখন ভার্বের প্রেজেন্ট ফর্ম কথাটা লিখতে অনেক বড় স্পেস লাগবে, সময় লাগবে, এই জন্য আমি ভার্ব 1 লিখতেছি। দ্যাট মিনস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে আমি V1 লিখছি, ভার্বের পাস্ট ফর্ম বলতে আমি V2 লিখছি। এখন দুইটাতেই কিন্তু শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট থাকলো। এখন এই দুইটা সেম, আলাদা কি, আলাদা শুধু ভার্বটা। তো 12টা টেন্সের ক্ষেত্রে এই সাবজেক্ট অবজেক্ট আদার ওয়ার্ডস এক্সটেনশন ওগুলো সেম থাকবে, বাট হোয়ার ইজ দ্য ডিফারেন্স, অনলি শুধু ভার্বের জায়গায় ডিফারেন্সটা। তো আমি আপনাকে ওই ভার্বটাই মনে রাখার কৌশলটা শেখাবো, এবং যে কৌশলটা আমি শেখাচ্ছি ওটা নোট করে আমার পিডিএফ এ আপনারা পেয়ে যাবেন। এই এখন একটু বোঝার চেষ্টা করেন ভালো করে। আমি 12টা টেন্স মনে রাখার সিস্টেম বা কৌশল নিয়ে কথা বলছি। তো প্রথমত আমি আপনাকে জানাতে চাই যে আমরা 12টা টেন্সের 3টা ইনডিফিনিট আগে শিখবো। তো প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, পাস্ট ইনডিফিনিটে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হয়, ফিউচার ইনডিফিনিটে সাবজেক্টের পরে উইল লিখতে হয় আর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তার মানে কি
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ফিউচার ইনডিফিনিট টেন্সেও মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটের কোনো সাহায্যকারী ভার্ব থাকে না। আবার ফিউচার টেন্স উইল ছাড়া হতেই পারে না, এখানে উইল সাহায্যকারী ভার্ব লাগবে। তো কথা হলো যে যত ফিউচার টেন্স আছে প্রত্যেকটা ফিউচার টেন্সে উইল লাগবে, উইল ছাড়া ফিউচার হবেই না। তো আমি যদি কোনো বাক্যের মধ্যে ব আর ম পাই, আহ ব কোনো বাক্যের মধ্যে যদি ব থাকে তাহলে সেটা ফিউচার টেন্স হয়। দেখেন একটা শর্টকাট, কেউ জানলে ফাইন। ব থাকলে ফিউচার, আর ল আর ম থাকলে পাস্ট, আর বাদ বাকি সব প্রেজেন্ট। দেখেন আমি খাবো, আমি যাব, আমি দেখবো, আমরা সবাই মিলে সেখানে বেড়াতে যাব, এটা ফিউচার। আর আমি খাইলাম, আমি ল হাঁটলাম, আমি থাকলে কি দেখলাম, হবে? আমি হাঁটলাম। ম ল থাকলে পাস্ট টেন্স। একটা বাংলা বাক্যের শেষে যদি ল আর ম সাউন্ড আছে সেটা পাস্ট টেন্স হয়। যেমন আমি আসলাম, আমার বন্ধু সেখানে গিয়েছিল, আমরা সবাই মিলে গত বছর কক্সবাজারে বেড়াতে গিয়েছিলাম, আমার সাথে আমার এক বান্ধবীও গিয়েছিল। এই যে বান্ধবীও গিয়েছিল, ল আসছে, স্যার এটা পাস্ট। আরেকটু আমরা বললে যেখানে, ভালো হয়। আচ্ছা, যে কোনো একটা বাংলা বাক্যের শেষে যদি ল আর ম এই দুটো আসে তাহলে ওটাকে পাস্ট টেন্স বলে, আর ব আসলে ফিউচার টেন্স বলে। আর ল ম ব বাদ দিয়ে সব প্রেজেন্ট টেন্সে হয়। আমার মনে হয় বুঝতে পারছেন। তো যে আমি কোনো আসলে বাক্যে টেন্সের পরিচয় নিয়ে কথা বলবো না, আমার মূল কথাটা হচ্ছে টেন্সের স্ট্রাকচার নিয়ে। তো আপনি কেমন করে টেন্সের স্ট্রাকচার মনে রাখবেন? এক্ষেত্রে কিছু টেন্সের জন্য কিছু কথা একেবারে ফিক্স, আর আমি যদি ওই ফিক্স থেকে একটা হাই ইম্পর্টেন্স দিয়ে ভালো করে মনে রাখি তাহলে আমার টোটাল বিষয়টা বুঝতে কোনো সমস্যা হবে না। তো উইল মানে ফিউচার, ফিউচার টেন্সে উইল একেবারে লাগবেই লাগবে। তো ফিউচার ইনডিফিনিট টেন্সে কি হয়? সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব উইল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা শর্ত আছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। এটা আবার রুলস এর মধ্যেও আছে। তো আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস শিখতে যাব তখন আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। রাইট নাও আমি বোঝাতে চাচ্ছি সহজ করে স্ট্রাকচার গুলা। তো ইংরেজিতে টোটাল টেন্স আছে মোট 12টা। স্যার স্যার, তখন যে বলছিলেন যে স্যার এখানে উইল বা শ্যাল হবে, তো শ্যালটা জি স্যার, স্যার গ্রামার মানে আই আর উই এই দুইটার সাথে শুধু শ্যাল হয়। হ্যাঁ, এগুলো হলো ব্রিটিশ গ্রামার, মানে কি ওই যে আমাদের দাদুর যুগের গ্রামার। বাট আমাদের যুগের গ্রামার, আপডেট গ্রামারিয়ান যারা, তারা বলে যে ওই দুইটার জন্য শ্যালকে রেখে কি লাভ, সব জায়গায় উইল বললে হয়ে যাবে। তো আপনি যদি এখন একটা সেন্টেন্স দেখেন আই উইল গো, এটা ভুল হবে না। এখন বলেন কি জানতে চান? এখন মানে যদি অপশনে শ্যাল এবং উইল থাকে তাহলে আমরা শ্যাল দিব নাকি? জি, আর এই যে আমি বললাম জাস্ট আপনাকে বোঝানোর জন্য বললাম। বাট আপনি এখন একেবারে 10-12টা বই সলভ করে দেখেন, এমন কোনো কোয়েশ্চেন খুঁজে পাবেন না যে ফিউচার টেন্সে অপশনে শ্যাল উইল দুইটাই দেওয়া আছে, যে কোনো একটাই থাকবে। কারণ যারা প্রশ্ন বানায় ওরা তো বুঝে যে কোনটা এখনকার মার্কেটে ভালো চলছে। তো এখনকার দিনে শ্যাল চলে না, শ্যাল একেবারে ডেট হয়ে গেছে, ব্যাক ডেটেড। উইলটা ভালো চলে, এই জন্য উইলটাই থাকবে। আমার মনে হয় আপনি বুঝতে পারছেন। আর আমি যেহেতু আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতে আসছি, তার মানে কি এরকম 2-4টা বইয়ের কোয়েশ্চেন সলভ করে আসছি। তো আমরা কখনো এরকম কোয়েশ্চেন পাইনি। এখন আহ আপনার কনফিউশনটা দূর করার জন্য আমি বলছি যে শ্যাল উইল এর মধ্যে তফাৎ হলো উইল সবার ক্ষেত্রে বসে আর শ্যাল শুধু দুটা ক্ষেত্রে বসে, আই আর উইল। তো এই ক্ষেত্রে আই এর সাথে উইল ব্যবহার করা যায়, কিন্তু আপনাকে কেউ কনফিউজ করার জন্য যদি বলে যে আই এর পরে উইল শ্যাল দুইটাই আছে, তুমি কোনটা এক্সপেক্ট করবা, তখন আপনি বলবেন শ্যাল। কারণ যে গ্রামারের ইয়া আছে, ভিত্তি আছে, বেস আছে। বাট মডার্ন গ্রামার কি করে? শ্যালকে ফলো করে না, সবসময় উইলকে ফলো করে। তো যেহেতু মডার্নে শ্যাল চলে না, উইলটাই ভালো করে চলে। তো আজকের পৃথিবীতে একটা কোয়েশ্চেন আসলে সেখানে শ্যালও থাকবে উইলও থাকবে, এটা হতেই পারে না। বর্তমান সমাজে এটা চলেই না। আমার মনে হয় বুঝছেন। আমি আমি প্রাইমারি স্কুলে টিচার হওয়ার জন্য পরীক্ষা দিব, এটা তো একটা দামি পরীক্ষা। আমি বিসিএস ফার্স্ট ক্লাস অফিসার হওয়ার জন্য পরীক্ষা দিব, এটা তো দামি পরীক্ষা। তো এত দামি একটা পরীক্ষায় এরকম সস্তা একটা কোয়েশ্চেন আসবেই না যে শ্যাল উইল দুইটাই থাকবে আর আই এর পরে আপনি শ্যাল দিবেন না উইল দিবেন। কারণ এটা একেবারে মানে কি জানি বলে, এটা নিয়ে কথা বলা মানে বোকামি। কেন? কারণ শ্যাল উইল দুইটাই চলে। এখন মানুষ অনেক গবেষণা করে দেখলো যে উইল সবার ক্ষেত্রে হয়, শুধু আই আর উই এই দুইটা ক্ষেত্রে শ্যাল থাকে। তো এই দুইটার জন্য শ্যালকে রেখে কি লাভ? শ্যাল বাদ, আমরা সবসময় উইলেই বলবো। তো এটা একদম প্রতিষ্ঠিত হয়ে গেছে সমাজে, যে কারণে ওই শ্যাল আর ফিরে আসবে না, শ্যাল চলে গেছে। ওকে, আচ্ছা, আমি টেন্সের স্ট্রাকচার নিয়ে কথা বলছি। তো টোটাল টেন্সের স্ট্রাকচারটাকে আমি 3 ভাগে ভাগ করছি। সব ইনডিফিনিট গুলো একটা ফ্যামিলিতে, সব কন্টিনিউয়াস গুলো একটা ফ্যামিলিতে, আর সব পারফেক্ট গুলো একটা ফ্যামিলিতে। আপনাদের মধ্যে কেউ যদি ভালো পারেন দ্যাটস ফাইন, বাট যে একটু কম পারেন তার জন্য আমার কথাগুলো ভালো লাগবেই।
কেন ভালো লাগবে না দেখেন, আমি যা বলছি তা কিন্তু আমার ওইখানে পিডিএফ এ দেওয়া আছে স্ট্রাকচার গুলা। তো সব ইনডিফিনিট গুলাকে যদি আমি একসাথে করি তাহলে তিনটা ইনডিফিনিট পাওয়া যায়, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটের গঠন একই রকম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিটে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। ফিউচার ইনডিফিনিট মানে ফিউচার যে কোনো টেন্স উইল ছাড়া হবেই না, ফিউচার মানে উইল লাগবেই। তাহলে ফিউচারেও সাবজেক্টের পরে ভার্বের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর পাস্ট ইনডিফিনিটে কি হয়, সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম হয়। এই গেল তিনটা ইনডিফিনিট। এবার আমি কন্টিনিউয়াসে আসতে চাই। দেখেন ইংরেজিতে মোট 12টা টেন্স আছে, 12টার মধ্যে 6টা কন্টিনিউয়াস আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আবার একটা আছে, তাহলে প্রেজেন্টের ফ্যামিলিতে 2টা কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাম আরেকটা আছে, তাহলে পাস্টের ফ্যামিলিতে 2টা হইলো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ফিউচারের ফ্যামিলিতে 2টা আছে। টোটাল কন্টিনিউয়াস হলো 6টা। আমি কেন এই কথাগুলো বলতেছি, আপনাকে বোঝানোর সুবিধার্থে আমি বলতেছি। কোন টেন্স হয় হোক, শুরুতে সাবজেক্ট থাকবে, শেষে অবজেক্ট থাকবে, মাঝখানে ভার্বটা শুধু আলাদা হবে। তো ভার্ব গুলো আবার 2টা ক্যাটাগরিতে হয়। আমি যখন রাইট ফর্ম অফ ভার্বের পার্সপেক্টিভ থেকে ভার্ব কথা বলতেছি, তখন প্রত্যেকটা সেন্টেন্সে মূল ভার্ব, সাহায্যকারী ভার্ব, এই 2টা ভার্বকে আমাকে করতে হবে। তো যত রকমের কন্টিনিউয়াস টেন্স আছে, সব কন্টিনিউয়াস টেন্স গুলাতেই মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এখন আমি বললাম কন্টিনিউয়াস আছে 6টাতেই মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে এবার কোনটার সাহায্যকারী ভার্ব কি হবে, এটা আমাকে কষ্ট করে শিখতে হবে। শুধুমাত্র সাহায্যকারী ভার্বটা কষ্ট করে শিখলেই আমি টোটাল স্ট্রাকচারটা মনে রাখতে পারবো। প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। হ্যাঁ, কেউ কি কিছু বলতে চাচ্ছেন? সরি, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, would you like to say something? Could you repeat it? না স্যার, চালিয়ে যান। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলতেছি, আর আমি আপনাকে এটা বুঝাইতে চাচ্ছি যে ইংরেজিতে টোটাল 12টা টেন্স আছে, তার মধ্যে 6টাই কন্টিনিউয়াস আছে। 6টা কন্টিনিউয়াস বলতে গিয়ে আমি বললাম প্রেজেন্টের ফ্যামিলিতে 2টা, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরকম করে পাস্টের ফ্যামিলিতে 2টা, ফিউচারের ফ্যামিলিতে 2টা। এখন সব কন্টিনিউয়াসে মূল ভার্বের সাথে আইএনজি হয়। আমরা যখন স্ট্রাকচার পড়তেছি, প্রথমত সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব, এরপরে মূল ভার্ব, তারপরে অবজেক্ট, সব কন্টিনিউয়াস গুলো এইভাবে হয়। তো সবার ফ্যামিলিতে যদি মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, তাহলে সাবজেক্ট, মূল ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট সেম, শুধু সাহায্যকারী ভার্বটা আলাদা। এইবার আমি একটু কষ্ট করে সাহায্যকারী ভার্ব শিখবো। দেখেন 12টা টেন্সের স্ট্রাকচার করতে গিয়ে আপনি যদি 5-12 60টা শব্দ পড়েন, তাহলে আপনার 60, মনে করেন 60 মিনিট সময় লাগবে। বাট আমি আপনাকে 6টা শব্দ শেখাবো, 60টা আপনি নিজেই বানাই ফেলবেন। আর যেটা মানুষ নিজের বিদ্যা বুদ্ধি দিয়ে বানায়, সেটা মানুষ কখনো ভুলে যায় না। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমি শিখতেছি, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট হবে, সাহায্যকারী ভার্বের জায়গায় এম স্যার হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব এম স্যার, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হলো ওয়াজ ফায়ার। আর এবার আমাকে স্ট্রাকচার বানাইতে দেন, অথবা যে পারে না তাকে বানাতে বলেন। সে বলবে প্রথমে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব এম স্যার, মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। আমি বলবে পাস্ট কন্টিনিউয়াস বানাও, সে বলবে প্রথমে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব ওয়াজ ফায়ার, মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। এখন আপনাদের মধ্যে কেউ একজন আমাকে জিজ্ঞাসা করতে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার আইএনজি, তাহলে ডিফারেন্সটা কি? 2টা কেন হলো? সরি, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, 2টার স্ট্রাকচারটা সেম, শুধু সাবজেক্ট ভার্বটা আলাদা। তো এক্ষেত্রে 2টার মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আমি আপনাকে জানাতে চাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে বর্তমান চলছে এমন কিছু। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমান চলছে এমন কিছু, বাট কখন শুরু হয়েছে সেটাতে সময়ের উল্লেখ থাকবে। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সামনে কথা বলছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমি এই যে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি, এই কথা বলা আমি এখন থেকে 1 ঘন্টা আগে শুরু করছি, জাস্ট ফর এক্সাম্পল। তো আমি 1 ঘন্টা ধরে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এর পরবর্তীতে আপনি যদি আমাকে বলেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে তফাৎ কি, আমি ঠিক এই কথাটাই আপনাকে বলবো। অতীতকালে কোনো একটা কাজ চলতেছিল এমনটা বোঝাতে সেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এখন কাজটা চলতেছিল, কিন্তু কাজটা কখন শুরু হয়েছে সেই সময়ের উল্লেখ যদি থাকে, তাহলে এটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা যদি ফিউচারে যাই, ওই একই কথা আমি বলবো। তাহলে যেটা এখন চলছে এটাকে বলে কন্টিনিউয়াস, আই মিন প্রেজেন্ট কন্টিনিউয়াস। বাট এই যে কাজটা চলছে, এই কাজটা কতক্ষণ সময় ধরে চলছে, যদি বাক্যটার মধ্যে সময়ের উল্লেখ থাকে, যেমন আমি পড়ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর আমি 2 ঘন্টা ধরে পড়ছি, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি পড়ছি
আই এম রিডিং, আর আই এম রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা থেকে পড়ছি, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমার মনে হয় ডিফারেন্স আপনি বুঝছেন। এবার স্ট্রাকচারটা সম্পর্কে আমি কথা বলতে চাই। দেখেন, আমি যদি কন্টিনিউয়াস নিয়ে কথা বলি, তাহলে প্রথমত টোটাল 6টা কন্টিনিউয়াস আসবে। তার মধ্যে প্রথম কন্টিনিউয়াসটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠন করতে গিয়ে আমি বলবো সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব আমি স্যার, প্রেজেন্ট কন্টিনিউয়াস সাহায্যকারী ভার্ব আমি স্যার, প্রেজেন্ট কন্টিনিউয়াস সাহায্যকারী ভার্ব আমি স্যার। আমি এইভাবে মনে রাখবো, বাকিটা আমি নিজে থেকে ক্রিয়েট করব। কেমন করে? প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি। এটা সব কন্টিনিউয়াস এর গঠন। এক্ষেত্রে আইএনজি তো সব ক্ষেত্রেই থাকবে, তাহলে আলাদা আলাদা শুধু সাহায্যকারী ভার্বের ক্ষেত্রে হবে। তা আমাকে কেউ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বলতে বলে, আর আমি যদি এটাকে মনে রাখতে চাই, আমি এই কোশ্চেনটা যে কোনো জায়গায় ফেস করলে আমি যাতে সঠিক অ্যান্সার দিতে পারি, তাহলে আমাকে কি করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে সাহায্যকারী ভার্ব আমি স্যার, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে সাহায্যকারী ভার্ব আমি স্যার। আর টোটাল গঠনটা হলো সব কন্টিনিউয়াস এর, মানে 6টা আমি একসাথে শিখবো। প্রথমত সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। সব কন্টিনিউয়াস এর গঠন এটা। প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট এক্সটেনশন। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হলো আমি স্যার। এখন ধরেন আমি লিখতেছি যে আই রিড নাও। এখন কোন বাক্যের মধ্যে যদি নাও থাকে, তাহলে ওই বাক্যটা নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ফলো করে। তাহলে এখন আনসার কি হবে? আই এম রিডিং নাও। এম রিডিং কেন হইলো? কারণ এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাহায্যকারী ভার্ব আমি স্যার হয়, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আচ্ছা, তো আমি জাস্ট গঠনটা আপনাকে বুঝাতে চাই। তো গঠনটা যখন আমি বুঝাতে চাই, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর হয়, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়। এখন ধরেন আমি পড়ছি, এটার ইংলিশ হলো আই এম রিডিং। এখন আমি যদি বলি আমি 2 ঘন্টা থেকে পড়ছি, তাহলে তখন বলতে হবে আই হ্যাভ বিন রিডিং। এখন এই যে 2 ঘন্টা থেকে, এখানে একটু শেখার আছে। সেটা হলো যে নির্দিষ্ট একটা সময় ধরে, গ্রামারের মধ্যে এরকম করে লেখা আছে যে পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম। পিরিয়ড অফ টাইম দেখেন, একটা জায়গা থেকে শুরু হয়েছে গিয়ে শেষ হয়েছে, এটাকে বলে পিরিয়ড। 1 2 3 4 5, এই 5টা মিলে একটা নির্দিষ্ট সময়। আর পয়েন্ট অফ টাইম মানে জাস্ট একটা নির্দিষ্ট একটা জায়গা থেকে, যেটাকে পিরিয়ড পর্যন্ত যাওয়ার সুযোগ নাই। তার মানে আমি যদি অনেক সহজ করে বলি, তাহলে 1 2 3 4 5 7 এরকম যেখানে কয়েকটা সংখ্যা বলার সুযোগ আছে, সেটাতে ফর বসাইতে হয়, আর এটাকে বলে পিরিয়ড অফ টাইম। আর কোনো কাউন্ট করার সুযোগ নাই, জাস্ট একটা, আমি সকাল থেকে পড়ছি, সকাল, এই সকাল, এটা হলো পয়েন্ট অফ টাইম। আমি সন্ধ্যা থেকে পড়ছি, আমি শনিবার থেকে পড়ছি, আমি সেই দিন থেকে এই কাজটা করছি, এগুলোকে বলে পয়েন্ট অফ টাইম। আর যেগুলো পয়েন্ট অফ টাইম, সেখানে সিন্স অ্যাপ্লাই করতে হয়। আর যেগুলো পিরিয়ড অফ টাইম, সেগুলো ফর অ্যাপ্লাই করতে হয়। তো একদম সহজ কথা হলো 1টা 2টা 4টা 5টা 7টা এগুলা হলো ফর, এগুলো সংখ্যা, এগুলাকে বলে পিরিয়ড। আর সকাল সন্ধ্যা দুপুর বিকাল, এই দিন সেই দিন, শনিবার সোমবার, এই কথাগুলো কোনো কাউন্টিং সংখ্যা নাই, এটাকে বলে পয়েন্ট, এখানে সিন্স দিতে হয়। এখন আমি যদি বলি যে আমি শনিবার থেকে পড়ছি, তখন আই এম রিডিং বলতে হবে। এখন শনিবার থেকে, তাহলে সিন্স স্যাটারডে। এখন 2 ঘন্টা থেকে, তখন ফর 2 আওয়ার্স। এরকম যে সময় থাকবে, তার সামনে সংখ্যা হলে ফর, সংখ্যা না হলে সিন্স দিব। এটা খুব একটা কঠিন জিনিস না। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠন হলো সাহায্যকারী ভার্ব আমি স্যার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠন হলো সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন বা হ্যাজ বিন। আমি, এটাই কিন্তু আমার কৌশল। আপনি হয়তো ভাববেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন হ্যাজ বিন বলে আর কিছু বলতেছে না কেন? আমি 6টা টেন্সের স্ট্রাকচার এক কথায় শিখবো। সেটা হলো প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। এবার মূল ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, সাবজেক্ট সেম থাকবে, জাস্ট সাহায্যকারী ভার্বটা আলাদা হবে। আর এই জন্য আমার মনে রাখতে সুবিধা হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আমি স্যার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন। এখন দেখেন, আমি যদি পাস্ট কন্টিনিউয়াসে যাই, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ ওয়্যার, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো হ্যাজ বিন। এখানে একটাই মাত্র। এখন আপনি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বলবেন, তো পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ ওয়্যার, পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ ওয়্যার। হোয়াট ইজ দ্য টোটাল? টোটাল হলো প্রথম সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব ওয়াজ ওয়্যার, মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। এখন কেউ যদি আমাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার বলতে বলে, তাহলে আমি কিভাবে বলবো? প্রথমত সাবজেক্ট, তারপরে হ্যাজ বিন, তারপরে হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, এক্সটেনশন। এখন ওই যে আগের মতো ফর, সিন্স, আপনি যখন রিটেন ইংলিশে লিখতে যাবেন, তখন এটা আপনাকে শিখতে হবে। ফর, সিন্স, তারপরে হচ্ছে পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম কিভাবে বসাবেন,
কিন্তু আমরা যদি শুধুমাত্র রাইট ফর্ম অফ ভার্বের পার্সপেক্টিভ থেকে কথা বলি, তাহলে টোটাল সেন্টেন্সটার মধ্যে ফর বা সিন্স লেখা থাকবে, মূল ভার্ব লেখা থাকবে, আপনাকে শুধু সাহায্যকারী ভার্বটাই লিখতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, দেখেন যদি এইভাবে লেখা থাকে, আই ট্রাই ইট ফর, লিখলাম ফর 3 আওয়ার্স। এখন দেখেন আই ট্রাই ইট ফর 3 আওয়ার্স মানে আমি এটা চেষ্টা করছি 3 ঘন্টা ধরে। কারণ কোনো একটা গল্প যদি অতীত সময়কে নির্দেশ করে, অতীত দিনের কথা বলে, তাহলে এই বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে ফলো করবে। একটা বাক্য যদি পাস্ট হইতে যায় তাহলে অতীত বোঝায় এরকম একটা সাইন সেখানে থাকতেই হবে। একটা বাক্য যদি ফিউচার বোঝায় তাহলে ভবিষ্যৎ বোঝায় এরকম একটা সাইন থাকতেই হবে। যেমন ধরেন আমি ঢাকা যাব, এখানে আমাকে বলতে হবে আই উইল গো টু ঢাকা টুমোরো। এই যে টুমোরো কথাটা বলতে হবে অথবা নেক্সট ডে বলতে হবে, তখনই সেটা ফিউচারে হবে। কিন্তু আই গো টু ঢাকা এখানে ভবিষ্যৎ বোঝায় এরকম কোনো সাইন নাই। আমি খাই, আমি যাই, সে আসে, এগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। মানে প্রেজেন্ট টেন্স সাইন থাকলেও হবে, না থাকলেও হবে, কিন্তু পাস্ট হইতে হলে অতীত বুঝে এরকম একটা চিহ্ন এখানে থাকতেই হবে। আমি লিখি, আপনি কেন পাস্ট বলবেন? আমি তো লিখি, সচরাচর লিখে থাকি, কিন্তু আমি এটা লিখেছিলাম, এবার আপনি পাস্ট বলবেন কারণ এখানে ম আছে। তো অতীত বোঝাতে গেলে অথবা ফিউচার বোঝাতে গেলে একটা সাইন সেন্টেন্সে থাকতেই হয়, প্রেজেন্ট বোঝাতে গেলে সাইন থাকতে হয় না। যেমন ধরেন আই ট্রাই ইট ফর 3 আওয়ার্স, আমি এটা 3 ঘন্টা থেকে ট্রাই করছি। এখন আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন, স্যার ফর 3 আওয়ার্স এটা তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হতে পারে, আমি আপনাকে এগ্রি করব। কিন্তু কথাটা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে চায় তাহলে এখানে অতীত বুঝে এরকম একটা সাইন থাকতেই হবে। যেহেতু পাস্ট বুঝে এরকম কোনো সাইন নাই, তার মানে এই বাক্যটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ফলো করে লিখবো। দেখেন আই ট্রাই ইট ফর 3 আওয়ার্স, এই বাক্যটা আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ফলো করে কেন লিখবো? কারণ ফর 3 আওয়ার্স এই ফর শব্দটা আছে। যদি কোনো একটা বাক্যের মধ্যে একটা কাজ চলতেছে এবং ওই কাজটা কখন শুরু হয়েছে এমনটা বলা থাকে, তাহলে ওই বাক্যটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ফলো করে। আর এক্ষেত্রে বাক্যের মধ্যে ফর বা সিন্স থাকে। ফর বা সিন্স হলো মার্কার। ফর বা সিন্স আমাকে বলে দিবে যে এই বাক্যটা পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তো যেহেতু এখানে পারফেক্ট কন্টিনিউয়াস হবে এবং সেটা প্রেজেন্টের, কারণ এখানে পাস্ট বুঝে এরকম কোনো সাইন নাই। এখন এই ট্রাইকে যদি আমি কারেক্ট ফর্ম দিতে চাই তাহলে ট্রাই এর সাথে আইএনজি যোগ করে ট্রাইং দিতেই হবে। কেন দিতে হবে? কারণ অল টাইপ অফ কন্টিনিউয়াস মূল ভার্বের সাথে আইএনজি আপনাকে যোগ করতে হবে। এবার সাহায্যকারী ভাবটা আপনাকে মনে রাখতে হবে, আমি এরকম করে পড়াচ্ছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ ওয়্যার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাভ বিন বা হ্যাজ বিন। তাহলে আই এর সাথে কি হয়? আই এর সাথে হ্যাভ বিন হয়। তো আমরা যদি এই সেন্টেন্সটার আনসার করতে চাই তাহলে আনসার হবে আই হ্যাভ বিন ট্রাইং ইট ফর 3 আওয়ার্স। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, আমি স্ট্রাকচারের মধ্যে ছিলাম। তো আমি 6টা কন্টিনিউয়াসের স্ট্রাকচার বলছিলাম। প্রেজেন্টের বলা হয়ে গেছে, পাস্টের বলতেছি। পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হলো ওয়াজ ওয়্যার, পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ ওয়্যার, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাড বিন। কেন আমি এতটুকু বলতেছি? কারণ সব কন্টিনিউয়াসকে আমি একটা বেসিক স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসছি। প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। তো পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হলো যে একটাতে হচ্ছে ওয়াজ ওয়্যার থাকবে আর একটাতে হলো হ্যাড বিন থাকবে। পাস্ট কন্টিনিউয়াসে কোনো সময়ের উল্লেখ থাকবে না, বাট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সময়ের উল্লেখ থাকবে। আসুন এবার ফিউচারের দিকে যাওয়া যাক। ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুইটার মধ্যে তফাৎ হলো ফিউচার কন্টিনিউয়াসে থাকবে উইল বি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে থাকবে উইল হ্যাভ বিন। একটাতে উইল বি, একটা উইল হ্যাভ বিন। এখন ধরেন যদি কোনো সেন্টেন্সের মধ্যে লেখা থাকে যে আই উইল বি গো, এখন আই উইল বি গো দেয়া আছে, তো আপনি এই গোটা কি করবেন? আপনি গোয়িং করবেন। কারণ কি? কারণ উইল বি যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে ওই সেন্টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে ফলো করে। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো উইল বির পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এখন যদি উইল হ্যাভ বিন লেখা থাকে তখন আপনি আইএনজি যোগ করবেন। কেন আপনাকে আইএনজি যোগ করতে হবে? এই জন্য যে কন্টিনিউয়াস মানে মূল ভার্বের সাথে আইএনজি। এখন আমি আপনাকে কি শেখাতে চাই এবং আমার কৌশলটা কি? আমার কৌশল হলো আপনি যখন টেন্সের স্ট্রাকচার মনে রাখবেন তখন শুধু সাহায্যকারী ভাবটা মুখস্থ করে ফেলবেন আর টোটাল টেন্সটা আপনি নিজেই বানাতে পারবেন যদি আপনি আমার কৌশলটা শিখেন। যখন আমি ফিউচার কন্টিনিউয়াসের কথা বলছি, প্রথমে সাবজেক্ট হবে, তারপর সাহায্যকারী ভার্ব হবে, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি হবে, তারপরে অবজেক্ট এবং এক্সটেনশন লিখতে হবে। তো ফিউচার কন্টিনিউয়াস বলি আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলি, অল দ্য সেম। হোয়ার ইজ দ্য ডিফারেন্স? দ্য ডিফারেন্স ইজ অনলি এট দ্য সাইড অফ অক্সিলারি ভার্ব। সাহায্যকারী ভার্বের ক্ষেত্রে আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন।
তো আমরা যদি আমরা যদি ইনডিফিনিটের 3টা নিয়ে কথা বলি তাহলে 3টা গেল, আমরা যদি কন্টিনিউয়াসের 6টা নিয়ে কথা বলি তাহলে 6 3 টোটাল 9টা গেল, আর থাকলো 3টা। আসুন এবার পারফেক্ট নিয়ে কথা বলি। স্যার একটু একটা কথা বলি। ইয়েস স্যার। স্যার হচ্ছে যে তিনটার যে পারফেক্ট টেন্সটা, এটা একটু বাংলার একটা এক্সাম্পল দিয়ে একটু ভালো করে ক্লিয়ার করে দিলে ভালো হতো। আচ্ছা, আপনাকে ধন্যবাদ যে আমি এখন যেটা নিয়ে কথা বলবো আপনি সেটা নিয়ে কথা বলছেন, যেটা বলে ফেলতে ইচ্ছা বলেনি। ওকে, সরি, আমি ভালো পারফেক্ট করে ট্রাই করছি। কন্টিনিউয়াস এর পারফেক্ট আচ্ছা কন্টিনিউয়াস আমরা 6টা বললাম না, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এটা ক্লিয়ার। আরেকটা যেটা আছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই তিনটার একটা উদাহরণ দিয়ে বুঝাই দিলে ভালো হতো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এক্স্যাক্টলি। এই যে দেখেন আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম, আই ডু ইট। এখন এই যে দেখেন ডু হলো একটা ভার্ব, তো আই ডু ইট এই বাক্যটা অনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন? সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে, তারপরে হচ্ছে অবজেক্ট হচ্ছে। এখন আপনাদের মধ্যে কেউ একজন আমাকে জিজ্ঞাসা করছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমি যদি এক্সাম্পল দিয়ে দেখাই দিই। ওকে, নো প্রবলেম। দেখেন আমি যদি এই বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসারে লিখি তাহলে আমাকে কি স্ট্রাকচার ফলো করতে হবে? দেখেন প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন বা হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে আবার ফর বা সিন্স, তারপর হচ্ছে একটা টাইমের কথা লিখতে হবে। আমি কেন এই কথাগুলো লিখবো? আমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরিচয়টাই সেটা লিখতে বলে। আপনি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরিচয় শিখেন তাহলে আপনাকে শেখাবে যে কোনো একটা কাজ এখনো চলছে কিন্তু ওই কাজটা কখন শুরু হয়েছে তার সময় যদি বাক্যের মধ্যে উল্লেখ থাকে, কোনো একটা কাজ চলছে কিন্তু কাজটা কতক্ষণ ধরে চলছে সে সময়ের কথা যদি বাক্যের মধ্যে উল্লেখ থাকে তাহলে ওই বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। এক্ষেত্রে ওই যে সময়ের উল্লেখ থাকে তার সামনে ফর অথবা সিন্স দিতে হয়, আবার কি করতে হয়? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, আবার সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন বা হ্যাজ বিন লিখতে হয়। তো আমি যদি এই আই ডু ইট বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে লিখি তাহলে আমি লিখবো যে আই হ্যাভ বিন ডুইং ইট ফর 3 আওয়ার্স। এখন থেকে ফর 3 আওয়ার্সের জায়গায় আমি আবার লিখতে পারবো সিন্স ইভিনিং, সেই সন্ধ্যা থেকে আমি এই কাজটা করছি। তো এখন এই যে আই হ্যাভ বিন ডুইং, এটা ডু থেকে আসলো, তার মানে কি আগে বাক্যটা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ফলো করছে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন আমাকে বলে শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য ডু ছিল। এখন ওইটাই যখন আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে লিখবো তখন এই টেন্সের গঠন আমাকে বলে সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন বা হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি। তো আই এর পরে হ্যাভ বিন হয় এবং ডু এর সাথে আইএনজি দিলে ডুইং হয়। তাহলে হ্যাভ বিন ডুইং হলো আসল ভার্ব, বেস ভার্বটা কিন্তু ছিল ডু। আমি হ্যাভ বিন ডুইং কেন লিখতেছি? কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটাই তা। আবার আমি এখানে ফর 3 আওয়ার্স বা সিন্স ইভিনিং কেন বলতেছি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে তফাৎ হলো বাক্যটা চলবে কিন্তু কখন শুরু হয় তার সময়ের কথা বলা থাকবে। তো যদি আমি বলি 3 ঘন্টা থেকে তখন আমাকে বলতে হবে ফর 3 আওয়ার্স, যদি আমি বলি সন্ধ্যা থেকে বা সকাল থেকে তখন আমাকে বলতে হবে সিন্স মর্নিং অথবা সিন্স ইভিনিং। তো এখানে আপনার সুবিধার্থে আমি একটা কথা বলি, ইংরেজিতে যে কোনো একটা বাক্য 12টা টেন্সের স্ট্রাকচারকে ফলো করে, 12টা টেন্সের স্ট্রাকচার ফলো করেই সেন্টেন্স গুলো হয়। তো এইটা যদি একটা বাক্য হয় এই একটা বাক্যকে আমরা 12 রকম করে লিখতে পারবো, প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার অনুসারে লিখবো। তো এখানে আমি হ্যাভ বিন ডুইং লিখলাম, এখন আপনি আমাকে বললেন যে স্যার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতেন। এখন দেখেন আপনার যদি স্ট্রাকচারটা মাথায় থাকে তাহলে এই এক্সাম্পলটাই আপনি ওইটা বানাইতে পারবেন। যেমন এখানে সাহায্যকারী হ্যাভ বিন থাকে, এখন আপনি যদি আমাকে বলেন স্যার এটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর, আপনি আমাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর বানিয়ে দেন, তো আমি শুধু এখানে হ্যাড বিন করে দিব দেখেন, আর বাদ বাকি সব সেম থাকবে। কারণ এখানে সময়ের উল্লেখ থাকে, সময়ের উল্লেখের নিয়মটা কি যে ফর বা সিন্স থাকবে তারপরে সময়টা বসবে। আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এ যদি যাই তাও ওই একটা কাজ চলবে কিন্তু সময়ের উল্লেখ থাকবে। তার মানে কি ফর বা সিন্স প্লাস টাইম, মূল ভার্বের সাথে আইএনজি সব সেম থাকবে, শুধু এই সাহায্যকারী ভার্বের জায়গায় আলাদা হবে। যেমন আমি যখন হ্যাভ বিন ডুইং লিখতেছিলাম তখন ওই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসারে হলো। এবার আপনি যখন আমাকে বললেন যে স্যার এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল দেন, তখন আমি বলবো আই হ্যাড বিন ডুইং
এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসারে হইলো। এখন আপনি হয়তো বলবেন স্যার ওইটা এক্সাম্পলে দিলেন, আর কি এক্সাম্পল নাই? আমি বলবো অবশ্যই আছে। পৃথিবীতে যত কথা আছে তার প্রত্যেকটা কথাই আমি শুধু সাবজেক্টের পরে হ্যাড বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব, হয়ে গেল। এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আপনি যদি আমাকে বলেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা লিখলেন, এটা তখন অর্থটা কি দাঁড়াবে? আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? অতীত সময়ে কোনো একটা কাজ চলতেছিল এমনটা যদি বোঝায়। যেমন ধরেন আপনি আমাকে ফোন করেছিলেন, পাননি, এখন আমাকে বলতেছেন স্যার আপনাকে ফোন দিয়েছিলাম, আমি বললাম যে আমি তখন ঘুমাচ্ছিলাম। তাহলে আপনি যখন ফোন দিয়েছেন তখন আমি ঘুমাচ্ছিলাম, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস। আর আপনি বললেন স্যার আমি অনেকবার ট্রাই করছিলাম, আপনি এত ঘুমান, তখন আমি বলবো জি হ্যাঁ আমি না 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছিলাম। তাহলে আমি 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছিলাম, দেখেন আমি বললাম ঘুমাচ্ছিলাম, এটা শুধু পাস্ট কন্টিনিউয়াস। আর আমি কতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম, আমার ঘুমের মধ্যে যদি একটা ডিউরেশন অফ টাইম থাকে, তাহলে ওইটাকে আপনি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবেন। তাহলে পরিচয়টা কি হলো? অতীত সময়ে কোনো একটা কাজ চলতেছিল বোঝাবে, বাট ওই কাজটা কখন শুরু হয়েছে অথবা কতক্ষণ ধরে চলতেছিল একটা সময়ের কথা বলা থাকবে, সেইটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমার মনে হয় বুঝতে পারছেন। আর এই যে স্ট্রাকচার, জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ফর আর এখন সিন্সের মধ্যে একটু ইয়েটা আচ্ছা, কেউ একজন আমাকে বলছে যে ফর এবং সিন্সের মধ্যে তফাৎটা যদি একটু বলতেন। তো আমরা টেন্সের প্রয়োজনে ফর বা সিন্স শিখতেছি। তো টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর বা সিন্স থাকে। এক্ষেত্রে কেন ফর বা সিন্স থাকে? একটা কাজ চলবে কিন্তু ওই কাজটা কতক্ষণ সময় ধরে চলবে, একটা সময়ের কথা থাকবে। তো যেই সময়টার কথা থাকবে তার সামনেই ফর বা সিন্স থাকবে। এখন সময় বলতে কি, মনে করেন সকাল থেকে অথবা 2 দিন ধরে আমি আপনাকে বোঝাচ্ছি যে আমার এই কাজটা, আমি একটা অ্যাসাইনমেন্ট রেডি করছি 2 দিন থেকে। তো এই যে 2 দিন, এর সামনে আমি ফর বসাবো নাকি সিন্স বসাবো? কারণ সময়ের সামনে ফর বা সিন্স বসাইতে হয়। কেন আপনি বসাবেন? কারণ যখনই আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে যাবেন, তখন ওর পরিচয়টা আপনাকে বলবে যে কোনো একটা কাজ চলবে কিন্তু সময়ের কথা বলা থাকবে। তো এক্ষেত্রে সময়টা যদি কাউন্টেবল হয় তাহলে তার সামনে আমরা ফর দিব। দেখেন কাউন্টেবল মানে 1টা 2টা 3টা 4টা 5টা, এটা আমি আমার মতো করে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। বইয়ের মধ্যে লেখা আছে পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম মানে একটা সময়ের পিরিয়ড। এই যে 1 2 3 4 5, আমরা যখন কলেজে যাই আজকে 3টা পিরিয়ড হইলো, মানে 3টা ক্লাস হইলো, এরকম যে কোনো একটা একটা এই যে এটা মনে করেন একটা পয়েন্ট। তো একটা জায়গা থেকে শুরু হয়ে যদি আরেকটা জায়গায় গিয়ে শেষ হয় এটাকে বলে পিরিয়ড অফ টাইম। আর একটা পয়েন্ট এর কোনো সামনে পিছনে নাই, ওটাকে সামনে যাওয়ার বা কাউন্ট করার কোনো সুযোগ নাই, ওইটাকে বলে নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম। আর একটা পয়েন্টে শুরু হয়ে যদি একটু এক্সাজারেট হয় তখন ওটাকে বলে পিরিয়ড অফ টাইম। তো এটা বইয়ের ভাষা। পিরিয়ড অফ টাইম যদি থাকে তাহলে ফর হয়। পিরিয়ড অফ টাইম মানে 3 ঘন্টা ধরে। এখন দেখেন আমি যদি 3 গুনি তাহলে 1 থেকে শুরু করতে হবে, 1 হলো পয়েন্ট, মানে 1-এর পরে 2 3 যখন আসলো এটাকে বলে পিরিয়ড। তো 1 2 3 এটাকে বলে পিরিয়ড, 3 থাকলে আপনি ফর দিবেন। আর যদি সকাল থেকে থাকে, এখন সকাল একটা সময়, এইটাকে বলে পয়েন্ট, মানে একটা বিন্দু, এখানে আর সামনে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নাই। এটাকে আমি আমার মতো করে বলতেছি কি, যে যেখানে 1 2 3 4 5 কাউন্ট করার মতো কোনো সংখ্যা থাকে সেখানে আমরা ফর দিব। আর সকাল সন্ধ্যা দুপুর বিকাল শনিবার রবিবার এই দিন সেই দিন ওই বছর সেই বছর তখন আমরা সিন্স দিব। আমার মনে হয় বুঝছেন ফর বা সিন্সের তফাৎটা। আচ্ছা, তো আমি এখন খুব বেশি সময় দিয়ে আবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কখন শেখাবো। তো আমি যে টেন্সের স্ট্রাকচারটা আমার মতো করে বোঝানো চাচ্ছিলাম, এর মানে কি? এর মানে হলো যে আপনি যখন টেন্সের স্ট্রাকচার গুলো পড়বেন তখন আপনাকে সাহায্যকারী ভার্বটা ভালো করে মনে রাখতে হবে। কারণ প্রত্যেকটা টেন্সের শুরুতে সাবজেক্ট হয়, শেষে অবজেক্ট হয়, তারপরে এক্সটেনশন হয়। আর ভার্বের ক্ষেত্রে শুধু আলাদা হয়। যেমন আমি কথা বলি, এটার ইংলিশ হলো আই স্পিক। আর আমি কথা বলতেছি, এটার ইংলিশ হলো আই এম স্পিকিং। আমি কথা বলেছি, এটার ইংলিশ হলো আই হ্যাভ স্পোকেন। তো এই যে দেখেন স্পিক, স্পোক, স্পোকেন, এগুলো কিন্তু সাহায্যকারী ভার্ব অনুসারে হচ্ছে, এগুলো টেন্স অনুসারে হচ্ছে। তাহলে কোন টেন্সে মূল ভার্বের কি ফর্ম হয় আর সাহায্যকারী ভার্বটা কি হয়, এই দুটো জিনিস যদি আপনি শিখেন তাহলে 12টা টেন্সের স্ট্রাকচার মনে রাখা আপনার জন্য সুবিধা হবে। আর আমরা যখন রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস করতে আসছি তখন আমার তো শুধু ভার্বটাই দরকার। এই জন্য আমি একেবারে হাই ইম্পর্টেন্স দিয়ে আপনাকে বলতে চাচ্ছি কোন টেন্সের সাহায্যকারী ভার্ব কি হয় আর কি সাহায্যকারী ভার্ব থাকলে মূল ভার্ব কি হয়। শেষ একেবারে 1 মিনিটে পুরা ক্লাসটার সামারি আপনাকে বলি। দেখেন ইনডিফিনিট, টোটাল 3টা ইনডিফিনিট টেন্স আছে। তো ইনডিফিনিট প্রেজেন্ট আমি যদি বলি তাহলে ভার্ব 1, পাস্ট আমি যদি বলি তাহলে ভার্ব 2, আর ফিউচার যদি বলি তাহলে উইল প্লাস ভার্ব 1। এভাবে আপনাকে শিখতে হবে টেন্সের প্রয়োজনে। যদি আপনি দেখেন একটা বাক্য আমাকে বলছে রাইট ফর্ম অফ ভার্ব করো,
আমি যখন একটা বাক্যের মধ্যে ভার্বটাকে রাইট ফর্ম দিব তখন এটা টেন্স অনুসারে লিখতে হয়। তো ইংরেজিতে মোট টেন্স হলো 12টা। এখন কোন বাক্যটা কোন টেন্স অনুসারে হবে এটা করার জন্য আমি আপনাকে একটা ক্লাস করাচ্ছি, ক্লাসের নাম হলো টেন্স মার্কার। তো কোন বাক্যটা কোন টেন্সকে ফলো করবে সেটা আমার ওই যে শীটের মধ্যে পিডিএফ আকারে দেওয়া আছে, আপনি পড়বেন। তো যদি আপনি বুঝতে পারেন যে এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিবেন, কারণ রাইট ফর্ম ভার্বে আপনাকে শুধু ভার্বটা নিয়ে কাজ করতে হবে। আমরা কিন্তু ভার্বের কাজ করছি। যদি আপনি বুঝতে পারেন যে বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ইয়েস্টারডে, অ্যাগো, লং এবং ওয়ান্স আপন এ টাইম, লাস্ট প্লাস টাইম থাকে, তখন ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। যদি আপনি বুঝতে পারেন যে বাক্যটা ফিউচার ইনডিফিনিট টেন্স, তখন উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। এগুলো হলো টোটাল ইনডিফিনিট গুলা হলো। এবার আছেন কন্টিনিউয়াস। যদি কোনো একটা বাক্য কন্টিনিউয়াস হয় তখন কি হবে? ভার্ব প্লাস আইএনজি। সব কন্টিনিউয়াসে মূল ভার্ব প্লাস আইএনজি। দেখেন মূল ভার্ব বলতে পিভি আর অক্সিলারি ভার্ব সাহায্যকারী ভার্ব বলতে এভি। তো আমি খুব শর্টকাট আপনাকে বলতে চাচ্ছি, যত রকম কন্টিনিউয়াস আছে সব কন্টিনিউয়াসে মূল ভার্বের সাথে আইএনজি হয়। এখন আপনি কি করবেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস সাহায্যকারী ভার্ব অ্যামিটার, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার, ফিউচার কন্টিনিউয়াস উইল বি। এরপরে আরো তিনটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন বা হ্যাজ বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাহায্যকারী ভার্ব হ্যাজ বিন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস উইল হ্যাভ বিন। আর মূল ভার্বের সাথে আইএনজি তো সব দেখেন, আমি যখনই কন্টিনিউয়াস লিখলাম আমি লিখলাম যে পিভি প্লাস আইএনজি, তার মানে সব কন্টিনিউয়াসে মূল ভার্বের সাথে আইএনজি। আর কোনটার সাহায্যকারী ভার্বটা কি হবে আপনাকে একটু দেখে নিতে হবে। আমি একটা বক্স করে এখানে সুন্দর করে দেখাই দিচ্ছি নাম এবং সাহায্যকারী ভার্ব, আপনি একটু দেখে নেবেন এবং আমার মতো করে দেখেন। আমি কিন্তু ব্যাপারটা মুখস্থ করে আসিনি, বাট আমি বলতে পারছি কেন, কারণ ওই যে আমি যে বক্সটা লিখছি ওটা আমি একবার লিখছি, দেখে দেখে আবার লিখছি, 2-4 বার একটা জিনিসে লিখতে 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 আমার এখন মনে থাকতেছে। তো আপনাকেও মনে রাখতে হবে যদি আপনি একটা কোয়েশ্চেনের সলিউশন করতে চান। ওকে, তাহলে সব কন্টিনিউয়াস গুলোর সাথে আইএনজি যোগ হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এমিসার দিতে হয়, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার দিতে হয়, ফিউচার কন্টিনিউয়াসে উইল বি দিতে হয়। কন্টিনিউয়াস 6টা গেল। এবার আসেন পারফেক্টে। যখনই আমার পারফেক্ট আসবে, পারফেক্ট মানে হচ্ছে ভি3। ভি3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল। সব পারফেক্ট টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। এখন আমি যখন রাইট ফর্ম অফ ভার্বের পার্সপেক্টিভে লিখছি, মনে করেন গো একটা ভার্ব, এখন কেউ আমাকে বললো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে লিখো। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ হবে। এখন সাবজেক্ট যদি একবচন হয় আমি হ্যাভ দিব, আর বহুবচন যদি হয় তাহলে আমি হ্যাভ দিব। তো মনে করেন লেখা আছে হি, তাহলে আমাকে দিতে হবে হ্যাভ, এখন গোটা হয়ে যাবে গন। তো এই যে গো আমাকে বললো প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুসারে লিখো, তো আমি যখনই হ্যাভ বাই হ্যাভ কে নিয়ে আসবো তখন আমার সাবজেক্ট লাগবে, কারণ সাহায্যকারী ভার্ব সবসময় সাবজেক্ট অনুসারে হয়। তো ধরেন এখানে লেখা আছে আই গো, তো কেউ একজন আমাকে বললো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখো, তো আমাকে এখন পারফেক্ট মানে মূল ভার্বের পিটি গোটা গান লিখতে হবে। এবার সাহায্যকারী ভার্ব কি? প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ বাই হ্যাভ, তো আই এর সাথে হ্যাভ হয় তাহলে হ্যাভ গন হবে। এই হলো ব্যাপার স্যাপার। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পিপি। এবার পাস্ট পারফেক্টে যান, তখন হ্যাড প্লাস মূল ভার্বের পিপি। পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস মূল ভার্বের পিপি। ফিউচার পারফেক্ট উইল হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এই হলো কথাবার্তা। স্যার বাংলা একটু অর্থটা বলে দেন। কোনটার অর্থ বলবো? এই যে কি ধরনের ঘটনাগুলো ঘটলে আমরা পারফেক্ট টেন্স বলবো বাংলায়? আচ্ছা আচ্ছা, পারফেক্ট কথাটার মানে হলো পুরা ঘটিত। পারফেক্ট কথাটার মানে পুরা ঘটিত। তো কোনো একটা কাজ অলরেডি ঘটে গেছে, কোনো একটা কাজ অলরেডি সমাপ্ত হয়ে গেছে এমনটা যদি বোঝায় তাহলে সেটাকে পারফেক্ট বলে। পারফেক্ট দেখেন, আমাদের কোনো একটা জিনিস যদি অনেক ভালো হয় আমরা বলি পারফেক্ট, কিন্তু এই টেন্সের ক্ষেত্রে পারফেক্ট মানে সম্পূর্ণ হয়ে গেছে, কোনো একটা কাজ জাস্ট সম্পূর্ণ হয়ে গেছে। বইয়ের মধ্যে লেখা আছে যে কোনো একটা কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমান আছে, এমনটা যদি বোঝায় তাহলে সেটাকে বলে পারফেক্ট। এখন আমি যদি প্রেজেন্ট পারফেক্ট বলি তাহলে বর্তমান সময়ে হয়ে গেছে এমনটা বোঝাবে। আমি যদি পাস্ট পারফেক্ট বলি তাহলে অতীত সময়ে হয়ে গেছে এমনটা বোঝাবে, ভবিষ্যৎ সময়ে হয়েছিল এমনটা বোঝাবে। এখন আপনি হয়তো বলবেন যে স্যার আমি তো রাইট ফর্ম অফ ভার্বের প্রয়োজনে শিখতেছি, তো একটা বাক্যের মধ্যে দেখে আমি কেমন করে বুঝবো যে কোনটা কোন টেন্স? এক্ষেত্রে আমি আপনাকে একটু টেন্স মার্কারের কথা বলবো। দেখেন যদি লেখা থাকে যে আই কমপ্লিট হিজ অ্যাসাইনমেন্ট রিসেন্টলি, এই যে দেখেন রিসেন্টলি মানে সাম্প্রতিক কালে, জাস্ট নাও মানে এই কিছুক্ষণ আগে। তো যদি কোনো বাক্যের মধ্যে রিসেন্টলি, জাস্ট নাও, ইয়েস, লেটলি এই কথাগুলো থাকে তাহলে ওই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ফলো করে। আপনি আমাকে বলছিলেন যে স্যার যদি একটু বাংলায় বলতেন, তাহলে কোনো একটা কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে এমনটা বুঝালে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন আমি খেয়েছি, আমি সেখানে গিয়েছি, আমি আজকের হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলেছি।
আমি আজকের ক্লাসে জয়েন করেছি, আমি আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাটেন্ড করেছি, এই যে কথাগুলা, এগুলো হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরিচয়। সংজ্ঞা পরিচয়ে কি বলা আছে? কোন একটা কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। আর ইংরেজিতে আমরা কেমন করে চিনবো? জাস্ট, জাস্ট নাও, ইয়েস, লেটলি, রিসেন্টলি, এই কথাগুলো থাকবে। তো যেহেতু এখানে রিসেন্টলি আছে, তার মানে এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে ফলো করবে। আছে কমপ্লিট। এখন আমি যদি এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুসারে লিখতে চাই, তাহলে সাবজেক্ট কি আই, আমাকে লিখতে হবে হ্যাভ কমপ্লিটেড। কেন আমি লিখবো? রিসেন্টলি আছে। তো এই রিসেন্টলি অনুসারে আমি ভার্বটাকে রাইট ফর্ম দিব। এখন আপনি ধরেন আপনার মনের ভাবটা ইংরেজিতে প্রকাশ করবেন, তখন আপনাকে আগে কথাটা বাংলায় সেটআপ দিতে হবে যে আপনি কি বলতে চান। এখন আপনি হয়তো বলতে চাচ্ছেন যে আমি আজকের ক্লাসটা অনেক এনজয় করেছি। এখন আপনি ওটাকে ইংরেজিতে যখন লিখবেন, তখন প্রথমত আপনি কোন টেন্সকে ফলো করে লিখবেন আপনাকে মেক শিওর করা লাগবে। তো আমি খেয়েছি, আমি গিয়েছি, আমি পড়েছি, কোন একটা কাজ ইতোমধ্যে হয়ে গেছে এমনটা বুঝালে। দেখেন আমি এখন ক্লাস করছি, এটা চলতেছে, এটা কন্টিনিউয়াস। আর আমি আজকে ক্লাস করেছি, আমি আজকে ক্লাসটা অনেক এনজয় করেছি, এটা আবার পারফেক্ট। কেন? এটা হয়ে গেছে। আপনি ক্লাসটা এনজয় করেছেন, তার মানে কি ক্লাস শেষ, এখন আপনার ভালো লাগছে, আপনি আপনার ফিলিংসটা কারোর সাথে শেয়ার করছেন। তো যখনই কোন একটা কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এমনটা মিন করে, এমনটা রেফার করে, তখন আপনি সেটা পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট অনুসারে লিখবেন। এখন ধরেন পাস্ট পারফেক্ট, পারফেক্ট তো টোটাল হচ্ছে 3টা। তো যদি আমি আপনাকে পাস্ট পারফেক্ট বোঝাতে চাই, তখন বইয়ের মধ্যে এর পরিচয় কি লেখা আছে? আপনি আমাকে বললেন যে বাংলায় আমি কেমন করে বুঝবো। তো এখন আমি বাংলায় কিভাবে বুঝছি, আমি কেমন করে শিখে আসছি? বইয়ে কি লেখা আছে? বইয়ে লেখা আছে যে অতীতকালে সংঘটিত দুটা কাজের মধ্যে যে কাজটা আগে হয় ওই কাজটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়। দেখেন, অতীতকালে সংঘটিত দুটা কাজের মধ্যে যে কাজটা আগে হয় সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়। যেমন আমি আজকের ক্লাসে জয়েন করার আগে বাজারে গিয়েছিলাম শপিং করার জন্য, অথবা আমি আজকে ক্লাসে জয়েন করার পরে এই জিনিসটা ভালো করে বুঝছি। আপনি আজকে ক্লাসে জয়েন করছেন, এটা একটা কাজ। আর আপনি ক্লাস করার পরে টেন্স সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়েছেন, এটা আরেকটা কাজ। এই দুইটা কাজকে আপনি যখন একসাথে লিখবেন তখন আবার বিফোর আফটার লাগবে। আর এই জন্য আমি আমার নোটে লিখে দিয়েছি বিফোর আফটার হলো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তো আমি পাস্ট পারফেক্ট টেন্সের পরিচয় আপনাকে বলতে চাই। পাস্ট পারফেক্ট টেন্স হলো অতীতকালে সংঘটিত দুটা কাজের মধ্যে যে কাজটা আগে হয়। টিচার গুলো এরকম করে বলে যে ডাক্তার আসার আগে রোগী মারা গেছে, তো ডাক্তার আসার আগে রোগী মারা গেছে, আমি এটা একসাথে লিখবো। এখন এখানে ডাক্তার আসার আগে মারা গেছে, আগে আসছে, তার মানে কি আমাকে বিফোর আফটার এর মধ্যে কাকে নিতে হবে? বিফোর মানে আগে, আফটার মানে পরে, তার মানে বিফোর নিতে হবে। এখন ধরেন বিফোর, এখন আপনি বলতে চাচ্ছেন যে ডাক্তার আসার আগে রোগী মারা গেছে, এই কথাটা বলবেন। এটা খুব কমন, সব টিচাররাই বলে, আমি তো বলতেছি না। আপনি হয়তো বলতেছেন যে আজকের ক্লাসটাতে অ্যাটেন্ড করার পরে টেন্স সম্পর্কে আপনি খুব ভালো একটা ধারণা পেয়েছেন। তাহলে আজকের ক্লাসটাতে অ্যাটেন্ড করার আগে আপনি এত ভালো ধারণা পাননি। এই যে যখনই আপনার কোনো কথার মধ্যে আগে এবং পরে আসবে, ক্লাসে আসার আগে আমি কিছু খাইনি, ক্লাস করার পরে আমি কিছু খাবো, আজকে ক্লাসটা শেষ করার পরে আমি বাজারে যাব, এই যে এরকম কোন একটা কথা আগে পরে যখনই আসবে তখনই সেখানে বিফোর আফটার আসবে। আর বিফোর আফটার যখনই আসবে সেখানে পাস্ট পারফেক্ট টেন্স আপনাকে আনতে হবে। কেন আপনি আনবেন? কারণ ভাষা বিশেষজ্ঞরা, গ্রামারিয়ানরা আমাদেরকে বলে গেছে যে অতীতকালে সংঘটিত দুটা কাজের মধ্যে যেই কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মকে ফলো করে চলে। তো আজকের ক্লাসটাতে জয়েন করার পর আমি টেন্স সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছি। তাহলে আপনি আজকের ক্লাসটাতে জয়েন করছেন, আপনি টেন্স সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন। এই যে দুটা কাজ, এই দুইটা কাজ যখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে লিখবো, এখন আপনি আমাকে একটু প্লিজ বলবেন কোন কাজটা আগে হলো? আজকের ক্লাসটাতে জয়েন করার পর আপনি টেন্স সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়েছেন, বলেন। আগে ক্লাসে জয়েন করেছি। রাইট। তো মাথায় রাখবেন, মূল টার্মটা আবার ভুলে যেন না। আমি আপনাকে পাস্ট পারফেক্ট টেন্সের পরিচয় শেখাতে চাই। তো পাস্ট পারফেক্ট টেন্সের পরিচয় শেখাতে গিয়ে আমি একটা এক্সাম্পল আপনার জন্য নিয়ে আসলাম। সেটা কি? যে আজকের ক্লাসটাতে জয়েন করার পর আমি টেন্স সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়েছি। তো যখনই পর আসছে তখন আবার আফটার, আফটারকে আমেরিকানরা বলে আফটার, আফটার। আচ্ছা, তো আফটার আসলো, কারণ কি আগে পরে এই দুইটা থাকবেই পাস্ট পারফেক্ট টেন্সে। এক্ষেত্রে আগে আসলে বিফোর দিব, আফটার আসলে পরে দিব। এখন আজকের ক্লাসে জয়েন করার পর আমি টেন্স সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়েছি, আমি ইংরেজিতে এটা লিখবো। তা আগে আপনি ক্লাসটাতে জয়েন করেছেন, তারপর আপনি টেন্স সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। তাহলে আমি ধরেন লিখলাম যে ইউ জয়েন্ট দ্য টুডেজ ক্লাস। এখন এই যে জয়েন্ট হলো ভার্ব, তারপরে হচ্ছে ইউ গেট এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট টেন্স। দেখেন আমি টোটাল সেন্টেন্সটা লিখতেছি না, আমি জাস্ট ভার্ব নিয়ে কথা বলবো। আমাদের আলোচনার বিষয় হলো ভার্ব। তো ইউ জয়েন দ্য টুডেজ ক্লাস, আপনি আজকের ক্লাসে জয়েন করছেন। আফটার মানে এরপর
ইউ গেট আ ক্লিয়ার কনসেপ্ট অথবা ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট টেন্স, আপনি টেন্স সম্পর্কে একটা ভালো ধারণা পাইছেন। এবার আপনি ভার্বটা কিভাবে লিখবেন, অন্য কথাগুলো আর যা হোক ভার্বটা আপনাকে বুঝতেই হবে। তো সামনে আছে জয়েন্ট, পিছনে আছে গেট। এখন কোন বাক্যের মধ্যে যদি আফটার থাকে তাহলে কি হয়, আফটার এর পরের অংশটা পাস্ট পারফেক্ট টেন্স কে ফলো করে, বিফোর এর সামনের অংশটা পাস্ট পারফেক্ট টেন্স কে ফলো করে। তো এই যে এখানে গেট আছে, এখন এই গেট যদি পাস্ট পারফেক্ট টেন্স কে ফলো করে তাহলে কি হবে, হ্যাড গেট গট গটেন অথবা গেট গট গট। বইয়ের মধ্যে গট গট এইভাবেও দেওয়া থাকে, আবার গেট গট গটেন দেওয়া থাকে। তো আমি যদি GOT গট লিখি তাহলে তার সামনে আমাকে হ্যাড দিতেই হবে, কারণ এইটাই বিফোর আফটার এর নিয়ম। আর সিকুয়েন্স অফ টেন্স বলে একটা কথা আছে, কখনো যদি একটা বাক্যের মধ্যে দুটো অংশ থাকে, এই দুইটা অংশের একটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে তার অপর অংশটাও পাস্ট টেন্সে হবে। দুইটা অংশের একটা যদি পাস্টে হয় তাহলে তারপরেরটা কোনো জীবনে প্রেজেন্ট টেন্স হবে না, আবার ফিউচারও হবে না। তো যখনই আপনি ওই পেশাটা পাস্ট পারফেক্ট টেন্সে লিখছেন, এবার আরেকটা অংশ যে থাকলো ওটা পাস্ট ইন্ডিভিজুয়াল টেন্সে লিখতে হবে। তার মানে সামনে জয়েন্ট ছিল, আপনাকে জয়েন্ট দিতে হবে। এটা একটা বিস্তারিত আলোচনা, এটা কিন্তু রুলস এর মধ্যে আছে। কোন বাক্যের মধ্যে বিফোর আফটার থাকলে আপনি ভার্বটা কেমন করে লিখবেন আমি সেখানে আলোচনা করব। বাট রাইট নাও আপনি জানতে চেয়েছেন পরিচয়টা। তো পারফেক্ট বইয়ের মধ্যে লেখা আছে অতীতকালে সংঘটিত হওয়া দুটা কাজের মধ্যে যে কাজটা আগে হয় সেটাকে পারফেক্ট বলে। এখন বিফোর আফটার হলো সাইন অফ পাস্ট পারফেক্ট টেন্স। তো যদি বিফোর থাকে তাহলে বিফোর এর আগে আপনাকে পাস্ট পারফেক্ট টেন্স লিখতে হবে, যদি আফটার থাকে তাহলে আফটার এর পরে আপনাকে পাস্ট পারফেক্ট টেন্স লিখতে হবে। যেমন ওই সবার পরিচিত এক্সাম্পলটা দিয়েই আমি আমার কথা শেষ করব। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেছে। তো ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেছে, এখানে পূর্বে মানে বিফোর থাকবে। এখন এই কোন কাজটা আগে হলো, ডাক্তার আসার আগে রোগী মারা গেল, আপনি বলেন তো আগে কোনটা হলো? রোগী মারা গেছে। রোগী মারা গেছে। এখন আমি ইংরেজিতে বলবো, তো রোগীর ইংলিশ হলো দ্য পেশেন্ট, মারা যাওয়ার ইংলিশ হলো ডাই। তো আমাকে লিখতে হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড। কেন আমি দ্য পেশেন্ট হ্যাড ডাইড লিখবো? এই জন্য যে এই বাক্যটাতে বিফোর আফটার আছে, রাইট, আর আগে আছে, রাইট। তো যখন আগে থাকে আর আগে যদি থাকে তাহলে ওই বাক্যটার মধ্যে বিফোর থাকবে, আর বিফোর এর সামনে আপনাকে পাস্ট পারফেক্ট লিখতেই হবে। তো কথা হলো যে বিফোর এর সামনে আপনি পাস্ট পারফেক্ট কেন লিখবেন, পাস্ট পারফেক্ট এর পরিচয় আপনাকে এটা বলে যে দুটা কাজের মধ্যে যে কাজটা আগে হয় এটা পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়। তো বিফোর এর আগে পাস্ট পারফেক্ট, আফটার এর পরে পাস্ট পারফেক্ট, এটা রুলস এর কথা। কেউ কি কথা বলছেন? আমি বুঝতেই পারলাম না। আবু সায়েদ ভাই আপনি কি লেগেছেন বলেন তো ভাই? ইজ দেয়ার এনিবডি হিয়ার? আচ্ছা, তো হচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্সের পরিচয় আমার কাছে জানতে চাওয়া হয়েছিল। তো পরিচয় বলতে গিয়ে আমি বলতেছিলাম যে অতীতকালে হওয়া দুইটা কাজের মধ্যে যেই কাজটা আগে হয়, আমি আমার কথা শেষ করবো এই এক্সাম্পলটা বলে যে ডাক্তার আসার আগে রোগী মারা গেল। এখন বাক্যটার মধ্যে আগে আছে, আগে হলে বিফোর, পরে হলে আফটার। তো বিফোর যখন আছে, তো বিফোরের আমরা দুটা কাজের মধ্যে স্টাডি করে দেখলাম যে রোগী মারা যাওয়ার কাজটা আগে হয়েছে, তাহলে ওইটা আমাকে আগে লিখতে হবে। আর এখন রোগী মারা গেছে, আমাকে লিখতে হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আমি দ্য পেশেন্ট হ্যাড ডাইড কেন লিখবো? পাস্ট পারফেক্ট টেন্সের গঠনে সেটা বলা আছে যে সাহায্যকারী ভার্ব হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। শরীফুল ভাই, হোয়াট ইজ দ্য টাইম? আচ্ছা, স্যার ফিউচার পারফেক্ট। ফ্রেন্ড, আমার আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হলো রাইট ফর্ম অফ ভার্বের একটা পার্ট। রাইট ফর্ম অফ ভার্বের আলোচনাটা অনেক বড়। তো এখন আমি আপনাদের সামনে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে কিছু বলতে চাই। আর এই যে 12টা টেন্সের স্ট্রাকচার, আমি আমার একটা কৌশল আপনাকে শেখাতে চাইলাম। সেটা হলো কি, যে সব টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট করতে গেলে শুধু ভার্বটাই আলাদা আলাদা হয়, সাবজেক্ট অবজেক্ট এক্সটেনশন সেম সেম থাকে। তো এক্ষেত্রে প্রত্যেকটা টেন্সের মধ্যে মূল ভার্ব থাকে, নট অনলি টেন্স বাট অলসো সেন্টেন্স। এই পৃথিবীতে এমন একটা সেন্টেন্স নাই যার মধ্যে মূল ভার্ব থাকে না, মূল ভার্ব থাকতেই হয়। আমরা যদি অ্যাকর্ডিং টু টেন্স ফলো করে চিন্তা করি, রাইট ফর্ম অফ ভার্বের কোয়েশ্চেন নিয়ে, রাইট ফর্ম অফ ভার্বের পার্সপেক্টিভ থেকে কথা বলি, রাইট ফর্ম অফ ভার্বের দৃষ্টিকোণ থেকে কোয়েশ্চেন সলভ করতে হবে, আর ওই কোয়েশ্চেনে ভার্ব থাকবে না, এটা হতেই পারে না। এখন এই ভার্বটা কোন টেন্সে কিভাবে হবে আপনি যখন মনে রাখবেন তখন শুধু ভার্বটা নিয়ে স্টাডি করবেন। আর এই ভার্বটা নিয়ে স্টাডি করার জন্য আমি একটা টেবিল এঁকে তার ভিতরে ভার্বগুলোকে অনেক সুন্দর করে দেখাই দিচ্ছি, এবং ঠিক ওই কথাটাই আমি গত 1 ঘন্টা ধরে আলোচনা করছি। আপনারা একটু ওই টেবিলটা ফলো করে দেখবেন, আমাদের গ্রুপের মধ্যে আমরা শেয়ার করে দিব ক্লাস শেষে। এখন আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কিছু কথা বলতে চাই, আর এটা খুব শর্টকাটের একটা কথা হবে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে কি বোঝায়? আমরা যখন কোনো একটা সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব লিখি, তখন এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলারে লিখতে হয়, সাবজেক্টটা যদি প্লুরাল হয় তখন ভার্বটাও প্লুরাল লিখতে হয়। এখন একটা ভার্বের সামনে
যদি একটা সিঙ্গেল সাবজেক্ট থাকে তখন আমাদের লিখতে খুব একটা প্রবলেম হয় না। But কখনো কখনো দেখা যায় যে একটা ভার্বের সামনে সাবজেক্টটা একটা মাল্টিপল ওয়ার্ড থাকে, মানে অনেকগুলো শব্দ থাকে, তখন না আমরা কনফিউজ হয়ে যাই। যেমন ধরেন আমি প্রত্যেক বছর শীতকালে কক্সবাজারে বেড়াতে যাই, তো এখানে বেড়াতে যাওয়াটা হলো ভার্ব, আর এই বেড়াতে যাওয়ার কথাটা কে, আমি যাই, তাহলে আমি হলো সাবজেক্ট। এখন ঠিক এই বাক্যটাই যদি বলা থাকে যে আমি আমার বন্ধুদের সাথে প্রত্যেক বছর শীতকালে কক্সবাজারে বেড়াতে যাই, এখন বেড়াতে যাওয়ার ইংলিশ হলো ভিজিট। এখন আই এর পরে আপনি ভিজিট লিখবেন, কারণ ওই যে বলা ছিল প্রত্যেক বছর বেড়াতে যাই। আমি যখন আপনাকে টেন্স মার্কার শেখাচ্ছি তখন ওখানে এভরি প্লাস টাইম থাকলে ওই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ফলো করে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আপনি আই গো লিখবেন। মানে আমি বোঝাতে চাচ্ছি যে আই যদি সাবজেক্ট হয় তাহলে গো লিখতে আমরা খুব একটা কনফিউজ হব না, কিন্তু এই গো এর সামনে যখন লিখে থাকবে আই উইথ মাই ফ্রেন্ড, তখন আপনি একটু কনফিউজ হয়ে যাবেন। যেখানে আই অনুসারে লিখলে গো হয়, কিন্তু মাই ফ্রেন্ড যে আছে এবার আপনি কি করবেন। এই দৃষ্টিকোণ থেকে গ্রামারের কতগুলো নিয়ম কানুন আছে যে একটা সাবজেক্টের সামনে ভার্ব যদি একাধিক ওয়ার্ড থাকে তখন সাবজেক্ট কে রিয়েল সাবজেক্ট হয়, মানে অনেকগুলো শব্দের মধ্যে মূল সাবজেক্ট কোনটা হয়। তারপরে হচ্ছে যে প্রিপোজিশন নামে একটা কথা আছে, আমি যদি বলি দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ হয়, এখন হয় মানে অ্যামিটারের মধ্যে কিছু একটা, তো আপনি যদি বাংলাদেশের পরে হয় দিতে চান তখন ইস হবে, কিন্তু দ্য পিপলের পরে যদি হয় দিতে চান তখন আবার আর হবে, তাহলে আপনি দিবেন কোনটা। এই জিনিসগুলাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কথা বলে। তার মানে একটা ভার্বের সামনে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আপনি সিঙ্গুলার ভার্ব দিবেন। এখন মনে করেন হি এর পরে বি লেখা আছে, তো বি বলতে এম ইস আর কে বোঝায়। এখন হি এর পরে এম ইস আর এর মধ্যে আপনি কোনটাকে দিবেন। বাক্যের ভার্ব সবসময় সাবজেক্ট অনুসারে হয়, তো সাবজেক্ট অনুসারে ভার্ব লিখার রুলস রেগুলেশন গুলাকেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়। তো এক্ষেত্রে ডি বলতে এম ইস আর কে বোঝায়, তো এম শুধু আই এর সাথে হয়, আর কারোর সাথে হয় না, বাকি থাকলো ইস আর আর। এখন এক বচন যদি হয় তাহলে আমরা ইস দিব, আর যদি বহু বচন হয় তাহলে আমরা আর দিব। তো হি এর পরে আমরা ইস দিব, এটা খুব বেসিক একটা কথা। এখন মনে করেন হি এর পরে ডু দেয়া আছে, ডু, তো যদি ডু লেখা থাকে এক্ষেত্রে বাক্যটা প্রেজেন্ট টেন্স হলে ডু বা ডাস হয়, পাস্ট টেন্সে হলে ডিড হয়। এখন ধরেন আমি বললাম যে হি ডু ইট ডেইলি, মানে সে প্রতিদিন এটা করে। তো এই যে এভরিডে, ডেইলি, ওকেশনালি, জেনারেলি, নরমালি এগুলোর কথা বাক্যের মধ্যে থাকলে ওই বাক্যটা প্রেজেন্ট টেন্সকে ফলো করে। তো এটা ধরেন প্রেজেন্ট টেন্স, তো ডু এর প্রেজেন্ট টেন্সের মধ্যে ডু বা ডাস এই দুটার মধ্যে একটা লিখতে হয়। ডু বা ডাস বলে ইস বাই এস ফ্রম, আর ডু কে বলে বেইস ফ্রম, মুন ফ্রম। আচ্ছা, তো এখন কথা হলো যে হি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তো ডু আর ডাস এর মধ্যে কে সিঙ্গুলার কে প্লুরাল। আপনাকে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হওয়া লাগবে। তো এখন ডু আছে, ডু কে বলে বেইস ফ্রম, তো প্রশ্নের মধ্যে সবসময় বেইসটা দেয়া থাকে, আপনার প্রয়োজনে আপনাকে আইএনজি যোগ করতে হবে, ইডি যোগ করতে হবে, পাস্ট পার্টিসিপল করা লাগবে, এস বাই এস যোগ করতে হবে। তো আমি আপনাকে একটু হেল্প করি, অপশন দেয়া আছে ডু বা ডাস। এখন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, মনে করেন আমি হি বাদ দিলাম, আমি বললাম যে সাবজেক্ট সিঙ্গুলার আছে, এখন ডু ডাসের মধ্যে আপনি ডু নেবেন নাকি ডাস নেবেন, কেউ কি আমাকে একটু বলবেন। সাবজেক্ট যদি সিঙ্গুলার ডাস হয় দেব স্যার। ডু ডাসের মধ্যে অবভিয়াসলি আপনাকে ডাস নেওয়া লাগবে, কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম সময় ইজ, ওয়াজ, হ্যাজ যেই ভার্বের শেষে এস থাকে ওইটাই সিঙ্গুলার ভার্ব হয়। এখন মনে করেন গো আর গোস, এর মধ্যে গোস হলো সিঙ্গুলার ফর্ম আর গো হলো বেস ফর্ম। তো যদি একটা বাক্যের মধ্যে হি থাকে তাহলে অবশ্যই আমি ডাস নিব। এখন মাঝে মাঝে আমরা এরকম প্রবলেমে পড়ি, উই এরপরে ডাস হবে না ডু হবে। এখন কথা হলো হি এর পরে ডাস হবে এই জন্য যে হি এক বচন, কিন্তু উই তো এক বচন না, উই হচ্ছে বহু বচন, তাহলে এবার কি আমরা ডাস নিতে পারবো? উই এর পরে আমরা ডু নিব, উই এর পরে আমরা ডু নিব। ঠিক, দেখেন মানুষ যদি অনেক অ্যাডভান্স কোনো কিছু শিখতে চায় তাহলে বেসিকটা স্ট্রং হওয়া লাগে। আমি যে জিনিসটা শেখাচ্ছি এটা কঠিন কিছু না, খুবই সহজ, বাট এইখান থেকে কিন্তু সব রুলস গুলো আস্তে আস্তে আসবে। দেখেন সাবজেক্ট সিঙ্গুলার হলে আপনাকে সিঙ্গুলার ভার্ব নেওয়া লাগবে, সাবজেক্ট প্লুরাল হলে আপনাকে প্লুরাল ভার্ব নেওয়া লাগবে। সেক্ষেত্রে উই হচ্ছে প্লুরাল, ডু বা ডাসের মধ্যে ডাস সিঙ্গুলার বা ডু হলো প্লুরাল, তাহলে উই এর পরে আপনাকে ডু নিতে হবে। এরকম করে মনে করেন ডে দেয়া আছে, ডে, এখন এরপরে হ্যাভ আর হ্যাজ ডে আছে। এখন আমরা যদি নিয়মের পার্সপেক্টিভ থেকে কথাটা বলি তাহলে ডে হচ্ছে প্লুরাল, আপনাকে প্লুরাল ভার্ব নিতে হবে, সিঙ্গুলার ভার্ব নেওয়া যাবে। তো হ্যাভ আর হ্যাজ এর মধ্যে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার আর হ্যাভ হলো প্লুরাল, তাহলে ডে এর পরে আপনি হ্যাভ নেবেন নাকি হ্যাজ নেবেন? হ্যাঁ, হ্যাভ নিব। রাইট, হ্যাভ নেবেন, এটাও বোঝা যাচ্ছে। এখন ডে এর পরে যদি গো থাকে আর গোস থাকে তাহলে আমরা গো নিব নাকি গোস নিব? গো নিব স্যার।
রাইট, দে হলো প্লুরাল, দে আর গোসের মধ্যে গো আর গোসের মধ্যে গোস হলো সিঙ্গুলার আর গো হলো প্লুরাল। দেখেন এই যে এইটা হলো বেসিক কথা। এবার এই বেসিক টার্মটাকে কাজে লাগাই আমরা অ্যাডভান্স কোন রুলস এর ক্ষেত্রে প্রয়োগ করতে পারতেছি কিনা দেখেন। ধরেন লেখা আছে যে ওয়াটার হ্যাভ আর হ্যাজ নো কালার। এখন আপনাকে আমি সলভ করতে দিলাম যে ওয়াটারের পরে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে। তো হ্যাভ আর হ্যাজ এর মধ্যে হ্যাভ হলো প্লুরাল আর হ্যাজ হলো সিঙ্গুলার। এখন এই যে ওয়াটার এটাকে বলে আনকাউন্টেবল নাউন। তো যেই নাউনটাকে একের পরে দুই পর্যন্ত যাওয়াই যাবে না সেটা কখনো প্লুরাল হবে না, সেটা সব সময় সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার, কারণ আপনি একটা বললেন এটা সিঙ্গুলার, দুইটা বলবেন এটা প্লুরাল, তো ওইটাকে কাউন্টেই করা যায় না, আপনি দুইটা বলবেন কেমন করে। এখন ধরেন ওয়াটারের পরে আপনি হ্যাভ নেবেন না হ্যাজ নেবেন, কেউ একজন আমাকে বলবেন প্লিজ। হ্যাঁ স্যার হ্যাজ নিব। ওকে, আচ্ছা হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, আমি রুলস প্রয়োগ করি। যখন আমি কোনো একটা সমস্যা সমাধান করব তখন ইংলিশ গ্রামার হলো ইংরেজি ভাষার বিশ্লেষণ। ওকে প্লিজ আমাকে বলুন, আপনাদের আর বলা লাগবে না, যারা ট্রাই করছেন তাদেরকে থ্যাংক ইউ। তো আমি যখন কোনো একটা কোয়েশ্চেন সলভ করব আমার ওইটার পিছনে ব্যাখ্যা থাকতে হবে, কারণ ইংলিশ গ্রামার হলো ইংরেজি ভাষার বিশ্লেষণ। তো যখন আমি ভাষাকে ব্যাখ্যা করছি এই ভাষার ব্যাখ্যা বিশ্লেষণে আমি যা কথা বলবো তার প্রত্যেকটাই হলো রুলস এন্ড রেগুলেশন। তো ওয়াটার এটা হলো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, এটা সিঙ্গুলার হয়। তো ওয়াটার হলো সিঙ্গুলার। এখন হ্যাভ আর হ্যাসের মধ্যে হ্যাভ হলো প্লুরাল, হ্যাস হলো সিঙ্গুলার। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলতে গেলে প্রথম যে কথাটা আমরা বেসিক থেকে শিখে আসছি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বকে সিঙ্গুলার হওয়া লাগে। তো ওয়াটার যদি সিঙ্গুলার হয় তাহলে এরপরে সিঙ্গুলার হ্যাভ হবে, হ্যাভ কোনোভাবেই হবে না। এখন আপনার মনে হইতে পারে হ্যাভ হবে হ্যাভ হবে, দুটো অপশন একটা তো হবেই, কিন্তু কথা হলো যে আপনাকে রুলস প্রয়োগ করা শিখতে হবে। রুলস প্রয়োগ করতে হলে আপনাকে রুলস রেগুলেশন শেখা লাগবে। তো রুলস রেগুলেশন বললো যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়। একটু পরে আমি একটু আগে আমি অ্যামিসার দিলাম, গো গোস দিলাম, আপনি খুব ভালো বুঝলেন। তো এখানে এসে আপনি একটু কনফিউজ হয়ে যাচ্ছেন। কেন কনফিউজ হয়ে যাচ্ছেন? এই যে ওয়াটার শব্দটা ওই হি সি আই এগুলোর থেকে একটু ডিফারেন্ট। এবার আমি আরেকটু ডিফারেন্টে আছি, দেখেন the color of the pen is are nice. দেখেন আমি এখানে লিখলাম the color of the pen is are nice are nice. এখানে এখানে is আর are এই দুইটা হলো verb। সবাই মিউট করেন। সাউন্ডটা ইকো হচ্ছে, হ্যাঁ মিউট করান। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলছি। তো ইজ আর এটা যদি ভার্ব হয়, ভার্বের সামনে সাবজেক্টে আছে। এখন সাবজেক্ট যদি একটা সিঙ্গেল ওয়ার্ড হয় আমাদের বুঝতে কোনো প্রবলেমই হয় না, বাট যদি ডাবল ওয়ার্ড হয় তখন আমাদের বুঝতে একটু সমস্যা হয়। তো এখানে রুলস দেখেন, দ্য কালার অফ দ্য পেন। তো আমি যদি দ্য কালার কে ফলো করি তাহলে আমাকে ইজ ভার্ব নিতে হবে, আমি যদি দ্য পেন্স কে ফলো করি তখন আবার আর ভার্ব নিতে হবে। এখন কথা হলো আমি কাকে ফলো করব। তো ইংরেজিতে প্রিপোজিশন নামে একটা কথা আছে। এই প্রিপোজিশন কি করে, কোন নাউনের পূর্বে বসে বা অন্য ওয়ার্ডগুলোকে যুক্ত করে। তো আমি যদি বলতে চাই যে বাংলাদেশের মানুষ, এখানে মানুষ একটা শব্দ, বাংলাদেশ একটা শব্দ, দুইটাকে একসাথে বলবো তখন বলতে হবে দ্য পিপল অফ বাংলাদেশ। আমি যদি বলি এই কলমটার রং তখন বলতে হবে দ্য কালার অফ দিস পেন। আমি যদি বলতে চাই রাজশাহীর আম, রাজশাহী একটা শব্দ, আম একটা শব্দ, তখন বলতে হবে ম্যাঙ্গো অফ রাজশাহী। দুইটাকে একসাথে বললাম। তো প্রিপোজিশন কি করে, একজনের পূর্বে বসে আরেকজনকে যুক্ত করে। তো এখানে দ্য কালার এবং দ্য পেন দুইটাকে অফ যুক্ত করলো। তো আপনি যখন এই ভার্ব লিখবেন তখন ভার্বের সামনে সাবজেক্ট ফলো করে লিখতে হবে, কারণ আমাদের আলোচনার বিষয়টার নাম হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো ভার্বের সামনে যখন আপনি একাধিক সাবজেক্ট পাচ্ছেন তার জন্য একটা রুলস আছে। রুলস হলো কি, একাধিক সাবজেক্ট যদি প্রিপোজিশন দ্বারা একসাথে যুক্ত হয় এক্ষেত্রে প্রিপোজিশনের সামনের সাবজেক্টটাকে রিয়েল সাবজেক্ট হিসেবে একসেপ্ট করতে হয়। তাহলে এখানে দ্য পেন্স এটাকে আমি সাবজেক্ট হিসেবে একসেপ্ট করতে পারবো না, দ্য কালার কে সাবজেক্ট হিসেবে একসেপ্ট করতে পারবো। তো যখন আমি পেন্স মানে অনেকগুলা কলমের রং নিয়ে কথা বলতেছি, এই কালারটা আনকাউন্টেবল না। ও নো, কারেন্ট চলে গেল। ইলেকট্রিসিটি হ্যাজ গন। আচ্ছা শোনা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। বাবা তাহলে তো ভালো। ওকে তাহলে আমরা ক্লাসটাকে সুন্দর করে শেষ করি। ওকে কারেন্ট গেছে আর হবে না এমনটা না বলে যতটুকু পারা যায় আমরা একটু সিস্টেমেটিক্যালি ক্লাসটাকে শেষ করবো। আপনারা প্লিজ
বোর না হয় একটু শোনেন। তো দ্য কালার মানে রং, এটাকে কাউন্টই করা যায় না। তো যেটাকে কাউন্ট করা যায় না সেটা কখনো প্লুরাল হয় না। তো দ্য কালার যদি প্লুরাল না হয় তাহলে ইস আর আর এর মধ্যে আর কখনোই হবে না, কারণ আর হলো প্লুরাল, ইস হলো সিঙ্গুলার। তো দ্য কালার অফ দ্য পেন্স এর পরে আমি যদি ইস আর আর এর মধ্যে একটা ভার্বকে একসেপ্ট করি তাহলে আমার ইস নিতে হবে, আর নেওয়া যাবে না। তো দেখেন আজকের ক্লাসে আমি আপনাকে যে জিনিসটা শেখাচ্ছি, আমার এই এতগুলা কথার মূল কথা হলো একটা ভার্বের সামনে যখন সাবজেক্ট থাকে তখন ভার্বটা সাবজেক্টকে ফলো করে। এক্ষেত্রে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আপনাকে সিঙ্গুলার ভার্ব নেওয়া লাগবে, সাবজেক্ট প্লুরাল হলে আপনাকে প্লুরাল ভার্ব নেওয়া লাগবে। এটা একটা কথা। দ্বিতীয় নাম্বার কথা হলো যে সাবজেক্টের সামনে যদি ভার্বের সামনে যদি একাধিক সাবজেক্ট থাকে, অনেকগুলো সাবজেক্ট থাকে, আর এই অনেকগুলো সাবজেক্ট যদি প্রিপোজিশন দ্বারা যুক্ত থাকে, সেক্ষেত্রে প্রিপোজিশনের সামনে যে থাকবে আপনি সেটাকে সাবজেক্ট হিসেবে একসেপ্ট করবেন। যেমন আমি যদি বলি যে আমি আমার বন্ধুদের সাথে সেখানে ঘুরতে যাই, তো এখন আমি আমার বন্ধুদের সাথে, এটার ইংলিশ হলো আই উইথ মাই ফ্রেন্ড। এই যে উইথ একটা প্রিপোজিশন, এক্ষেত্রে মাই ফ্রেন্ড এটাকে সাবজেক্ট হিসেবে নেওয়া যাবে না, আইটাকেই সাবজেক্ট হিসেবে নিতে হবে। কেন আমি এই কথাগুলো বলছি দেখেন, ভার্বের সামনে সাবজেক্ট হিসেবে যদি অনেকগুলো শব্দ থাকে তো ভার্ব যে কোনো একজনকে ফলো করে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে। তো অনেকগুলো শব্দের মধ্যে আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট কোথায় খুঁজে পাবেন? প্রিপোজিশনের সামনে যে থাকবে সেখানে খুঁজে পাবেন। ঠিক এরকম বেশ কয়েকটা রুল আছে, তার মধ্যে আরেকটা রুল আমি আপনাদের সামনে বলতে চাই। কখনো যদি একটা ভার্বের সামনে অনেকগুলো সাবজেক্ট থাকে, এক্ষেত্রে কো রিলেটিভ কনজাংশন নামে একটা কনজাংশন আছে ইংরেজিতে, সেগুলো হলো যে আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, বোথ ডট ডট এন্ড, বিসাইড, এই যে এরকম কতগুলো শব্দ। দেখেন আমি বাংলায় কথা বলি, পাশাপাশি ইংরেজিতেও কথা বলি, তাহলে আই ক্যান স্পিক বাংলা বিসাইড ইংলিশ। তো বিসাইড ইংলিশ আই ক্যান স্পিক বাংলা, এখানে আমি ইংলিশ বাংলা দুটা নিয়ে কথা বললাম। এইরকম সেন্স থেকে, এরকম পার্সপেক্টিভ থেকে কতগুলো কথা আছে যে আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, বোথ এন্ড। যেমন ধরেন বোথ বাংলাদেশ এন্ড পাকিস্তান, এখন এরপরে ইস অথবা আর দেয়া আছে। তো আপনি যদি বাংলাদেশকে ফলো করেন তাহলে ইস হবে, এখন বাংলাদেশ পাকিস্তান দুইজনকে যদি ফলো করেন তখন তো আর হয়ে যাবে। তো কথা হলো আপনি ফলো করবেন কাকে? তো দেখেন আমি এর আগের রুলসটাতে আপনাকে বলছিলাম প্রিপোজিশন দ্বারা দুইটা শব্দ যদি যুক্ত হয় তাহলে ভার্ব প্রিপোজিশনের সামনে তাকে ফলো করে। এর পরের রুলসটাতে আমি আপনাকে বলতে চাই আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, এরা দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয় তাহলে যেই সাবজেক্টটা পেছনে থাকে ওইটাতে দেখে ভার্ব লিখতে হয়। আমি একটা এক্সাম্পল দিব, আপনারা প্লিজ একটু কষ্ট করে দেখবেন। আলো খুব কম, তারপর আমরা ট্রাই করছি। আইদার, আসিফ, স্যার দেখাচ্ছে না, স্যার দেখাচ্ছে না, দেখা যাচ্ছে না। friends to my party। আমি তার পার্টিকুলার সুবিধার্থে আমি বলি, কখনো যদি দুটো সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টের কথা বলি, হয় আসিফ তখন বলতে হবে কি যে নট অনলি আসিফ বাট অলসো হিজ ফ্রেন্ড, মানে দুটা বিষয়ের দুইটার কথা বললেই দুইটাকে একসাথে যুক্ত করতে নট অনলি বাট অলসো আনতে হয়। দুটার মধ্যে যে কোনো একটা বলতে চাইলে আইদার অর কে আনতে হয়। স্যার দেখতে পাচ্ছি না তো। ঠিক আছে, এখন আপনাকে কেউ যে বলতেছে স্যার ক্যামেরা দেখাচ্ছে না, আর দেখা যাচ্ছে না। আইদার খিচুড়ি অর বিরিয়ানি। আমি যদি আপনি যদি বলেন যে দুইটাই খাবো, প্রথমে নট অনলি খিচুড়ি বাট অলসো বিরিয়ানি। আর আমি যদি বলি